আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। আপনি কি সৌরভ আহমেদ চৌধুরী বলছেন? সৌরভ ঘুম ঘুম চোখে বলল, হুঁ। আপনি কি সারা তাবাসসুমকে চিনেন? সৌরভের ঘুম হুম ভাবটা কেটে গেল। লাফিয়ে উঠে বসল, ব্যস্ত গলায় জানতে চাইল, কোন সারা তাবাসসুম? আপনি কজন সারা তাবাসসুমকে চিনেন? সৌরভের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সারা তাবাসসুম একজনই, যার সাথে ওর ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। সারার বিয়ে হয়ে গেছে ইউনিভার্সিটি শেষ হবার আগেই। সৌরভের কোনো সাড়া না পেয়ে ফোনের ওপাশে গম্ভীর পুরুষ কণ্ঠটি বলল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, বলুন। সারা তাবাসসুমের কল লিস্টে আপনার নাম্বার পাওয়া গেছে। গত 14 দিনে আপনাদের মোট 17 মিনিট কথা হয়েছে। সৌরভের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কপাল ভিজে উঠেছে ঘামে। শুকনো ঢোক গিলে ভয়ার্ত গলায় বলল, সারার কি হয়েছে? রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। তার হাজবেন্ডও মারা গেছে, কিন্তু ছেলেটা বেঁচে আছে। সৌরভ শুকনো ঢোক গিলল। কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। গমগমে পুরুষ কণ্ঠটি বলল, আপনি এখনই একবার তেজগাঁও থানায় চলে আসুন। আপনার জন্য আরও চমক অপেক্ষা করে আছে। সৌরভ কোনো রকমে হ্যাঁ বলল, ফোন রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। গলা শুকিয়ে গেছে। বিছানার পাশের বেড টেবিল থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। সারা তাবাসসুম নামটা একসময় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপর হঠাৎই সারার বিয়ে, ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া, সবকিছুর সাথে সাথে নাম আর মানুষটাও গুরুত্বহীন হয়ে গেছে। মাস দুয়েক আগে একদিন দেখা হয়েছিল প্রিয়ন্তীদের বাসার গ্রাউন্ড ফ্লোরে। এক সময়ের উথাল পাথাল প্রেমিকাকে দেখে সৌরভ ধাক্কা খেলেও চটজলদি নিজেকে সামলে নিয়েছে। তারপর একদিন রাতে অপরিচিত নাম্বার থেকে পরিচিত কণ্ঠস্বর পেয়েই কথা বলেছিল সৌরভ। সৌরভ গোসল করতে সময় নিল 4 মিনিট 43 সেকেন্ড। এত তাড়াতাড়ি কবে গোসল করছে মনে পড়ছে না। গোসল সেরে ফ্রিজ থেকে নুডলসের বক্স ওভেনে দিয়ে চুলায় পানি গরম করতে দিল কফির জন্য। নুডলস গরম হলে গপাগপ পেটে চালান দিয়ে কফি খেতে খেতে পত্রিকার পাতা উল্টালো। যেহেতু ওকে ফোন করেছে 10টা নাগাদ, সেই হিসাব অনুযায়ী লাশ আরও আগে পাওয়ার কথা। খবরের কাগজে তেমন কিছু পাওয়া গেল না। কফি শেষ করে জামা কাপড় পরে বাইরের উদ্দেশ্যে রওনা হলো সৌরভ। যেতে যেতে হঠাৎই একটা প্রশ্ন মাথায় এলো, খবরটা কি প্রিয়ন্তীর কানে অলরেডি চলে গেছে? প্রিয়ন্তী যদি সারা আর ওর কথা জেনে থাকে, তাহলে ওর রিয়াকশন কি হবে? লাবণী সমানে সৌরভকে ফোন করে যাচ্ছে, কিন্তু সৌরভ ফোনটা তুলছে না। আজ প্রিয়ন্তীর জন্মদিন। দুপুরে একসাথে লাঞ্চ করার কথা, হয়তো সেই কথা বলার জন্যই ফোন করছে। সৌরভ ফোনটা কেটে দিল। লাবণী প্রিয়ন্তীর খালাতো বোন, দুজনেই একসাথে থাকে। লাবণী ইতিহাস নিয়ে পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, আর প্রিয়ন্তী একটা মার্কেট রিসার্চ কোম্পানির আইটি ডিপার্টমেন্টে কাজ করছে। দুজনেই ফ্ল্যাট নিয়ে একসাথে থাকে। সৌরভের বড় ভাইয়ের একমাত্র শালী প্রিয়ন্তী। সৌরভের ভাইয়ের ইচ্ছে সৌরভ প্রিয়ন্তীকে বিয়ে করুক। সৌরভেরও তেমন ইচ্ছে আছে মনে মনে, কিন্তু প্রিয়ন্তীর সামনে সেরকম ভাব দেখায় না, একদম নর্মাল থাকে। সৌরভ লাবণীকে টেক্সট করল, লাবু, আমার আসতে একটু দেরি হবে। প্রিয়ন্তীকে বলবে যেন মাইন্ড না করে। লাবণী 1 মিনিটের মাথায় পাল্টা মেসেজ দিল, সৌরভ ভাইয়া, প্রিয়ন্তী আপুকে পুলিশ ধরে নিয়ে গেছে, তুষির বাবা মায়ের মার্ডার চার্জে। সৌরভের মাথায় যেন একটা ভাঁজ পড়ল। প্রিয়ন্তীকে অ্যারেস্ট করেছে সারার মার্ডারের জন্য। প্রিয়ন্তীর জন্মদিন ছিল, অথচ ওর সকালটা শুরু হয়েছে খারাপভাবে। ফোনটাও নিয়ে গেছে, কাউকে যে ফোন করবে সেই উপায়ও নেই। অবশ্য লাবণী হয়তো এতক্ষণে সবাইকে খবর দিয়েছে। সবাই বলতে কেবল সৌরভই, তাছাড়া খবর দেওয়ার মতো কেউ নেই। এটা একটা ভরসার কথা। সৌরভ যদি খবর পায় তাহলে আর টেনশন নেই। পুলিশ অফিসার বিশ্রী শব্দ করে চা খাচ্ছে। অবন্তীর গা জ্বলে যাচ্ছে। শব্দটা খট করে গিয়ে মাথায় লাগছে। অবন্তী শব্দটা এড়াতে কান চেপে ধরল। অফিসার খেয়াল করে ব্যঙ্গাত্মক সুরে বলল, আপনার আশিককে খবর দেয়া হয়েছে, সে আসতেছে। প্রিয়ন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলল। সৌরভ আসলেই এই ঝামেলা থেকে রেহাই পাবে। প্রিয়ন্তীকে নিশ্চিন্ত হতে দেখে পুলিশ অফিসার বলল, এতটা খুশি হওয়ার কারণ দেখছি না, প্রমাণ আপনার পক্ষে, স্পটে আপনার ওড়না পাওয়া গেছে। প্রিয়ন্তী বিরক্ত গলায় বলল, আপনাকে কতবার বলবো
যে আমার ওই ওড়নাটা দিন 15 আগে হারিয়ে গেছে। পুলিশ অফিসার খ্যাক করে হেসে উঠে বলল, "হাহ, এইসব কমন এক্সকিউজে কাজ হবে না ম্যাডাম, আরও প্রমাণ পাওয়া গেছে।" প্রিয়ন্তী কৌতূহলী হয়ে বলল, "কি প্রমাণ?" অফিসার কোনো জবাব দিল না, নির্লিপ্ত ভঙ্গিতে কান চুলকাচ্ছে। প্রিয়ন্তী অনেক কষ্টে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। সকালের ব্যাপারটা ভাবতেই বারবার মেজাজটা বিগড়ে যাচ্ছে। সোসাইটির মানুষজনের সামনে যখন পুলিশ তুলে এনেছে, তখন কত বাজে কথা বলেছে, কতটা ফেস লস হলো। পরিচিত কণ্ঠস্বর শুনে প্রিয়ন্তী চোখ তুলে তাকাল। সৌরভ এসেছে। কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হল। সৌরভের পাশে লাবণীও আছে, ভীত চোখে প্রিয়ন্তীকে দেখছে। সৌরভ অফিসারের উদ্দেশ্যে বলল, "অফিসার, আপনার কাছে প্রমাণ কি যে প্রিয়ন্তী ইসলামী এই কাজটা করেছে?" অফিসার আগের মতোই গা ছাড়া ভাব, দায়সারাভাবে জবাব দিচ্ছে। বলল, "প্রমাণ হলো ওনার ওড়না পাওয়া গেছে স্পটে। তাছাড়া সোসাইটির সবাই জানে যে ওনার সাথে ভিকটিমের ঝামেলা ছিল। ব্যাস, এতেই আপনি বুঝে গেলেন যে প্রিয়ন্তী খুন করে ফেলেছে? এত নড়বড়ে মোটিভ?" অফিসার আগের মতোই গা ছাড়া ভাব, দায়সারাভাবে জবাব দিচ্ছে। বলল, "মোটিভ নড়বড়ে হবে কেন? মোটিভ বেশ শক্তই আছে। সারা তাবাসসুম আপনার প্রাক্তন ছিল না? আপনার প্রাক্তনকে আপনার বর্তমান হিংসার বশবর্তী হয়ে সরিয়ে দিয়েছে। মোটিভ এবার শক্ত হল না?" প্রিয়ন্তী বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সৌরভের দিকে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সৌরভ মনে মনে সারাকে একটা গালি দিল। এই মেয়ে যে কোনো একটা কাণ্ড করতে দ্বিতীয়বার সৌরভের জীবনে এসেছে তাও বুঝেছিল, কিন্তু এভাবে প্রিয়ন্তীকে ফাঁসতে হবে সেটা বুঝতে পারেনি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। সৌরভ এতক্ষণ যার সাথে কথা বলছিল তিনি এই থানার দারোগা, অথচ হাবভাব এমন ছিল যেন উনিই অফিসার গোছের কিছু। সৌরভ প্রথমে নরমভাবে কথা বলল, শেষকালে নিজের খোল সে ফিরে এলো। গমগমে গলায় বলল, "একটা ওড়না পেয়েছেন বলে আপনি ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন? এটা কোন লজিকে করেছেন আপনি?" জবাবে আগের মতোই দায়সারা উত্তর। বলল, "এসব ক্রিমিনাল অনেক দিন ধরেই দেখে আসছি, তাই আমাদের চোখ ভুল করে না।" প্রিয়ন্তী কিছু একটা বলতে যাবে, তখনই সৌরভ বলল, "ও আচ্ছা, তাই বুঝি। আপনার মতো অভিজ্ঞ লোকের তো এখানে না, অন্য কোথাও থাকা উচিত। তা আপনি কোথায় যেতে চান বলুন তো? খাগড়াছড়ি নাকি বান্দরবান?" দারোগা সাহেব সৌরভের কথার টোনে কপাল কুঁচকে তাকাল। উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই সৌরভ আইডি কার্ড বের করে দেখাল। কয়েক সেকেন্ডের ব্যবধানে দারোগা বেলুনের মতো চুপসে গেল। আমতা আমতা করে বলল, "না আসলে স্যার।" সৌরভ হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, "আমি আপনার সঙ্গে আর কিছু বলবো না। আমি কথা বলবো এই থানার ওসির সাথে।" দারোগা সাহেবের বয়স 40-এর কাছাকাছি। এই কথার পর তার বয়স যেন আরও 10 বছর বেড়ে গেল। শুকনো মুখে বলতে চাইল, "স্যার, দয়া করে বউ বাচ্চা সমেত ওই মুল্লুকে পাঠাবেন না," কিন্তু সেটা বলতে পারল না। সৌরভ প্রিয়ন্তী আর লাবণীকে নিয়ে যখন বের হল, তখন প্রায় 2:30 বাজে। বাইরে রোদের তাপমাত্রাও বেশি, চোখে লাগলে চোখ কড়কড় করে। সৌরভ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, "প্রিয়ন্তী, তুমি হয়তো না খেয়ে আছো, চলো কিছু একটা খেয়ে নেয়া যাক।" প্রিয়ন্তী চোখ মুখ শক্ত করে লাবণীর দিকে তাকিয়ে বলল, "লাবু, আমি বাসায় যাব এখন।" সৌরভ আর কিছু বলল না, আরও কয়েক দফা ঝাল সহ্য করার জন্য রেডি হয়ে রইল মনে মনে। বার্গারে কামড় বসিয়ে সৌরভ বলল, "লাবু, এবার সবটা বলো তো কি হয়েছে?" লাবণী একটু কক্ষে গলাটা ভিজিয়ে নিল। প্রিয়ন্তী কিছুই ছুঁয়ে দেখল না, শুধু পানি খেয়ে চোখ বন্ধ করে সিটে মাথা রেখে বসে আছে। বেচারির ওপর দিয়ে বড়সড় একটা ঝামেলা গেল। লাবণী বলল, "ভোরবেলা আপু দরজায় অনেক জোরে শব্দ পেয়েছে, তখন আজান হয়ে গেছে। সিকিউরিটি গার্ডকে ফোন করেও কোনো রেসপন্স পাইনি। আপু দরজা খুলে বেরিয়ে এলো, তখনই দরজার সামনে সারা আপুর ছেলেটাকে দেখতে পেল। সৌরভ জিজ্ঞেস করল, সারার কি একটাই ছেলে? হ্যাঁ, তুষল। প্রিয়ন্তী চোখ খুলে সৌরভের দিকে তাকিয়ে বলল, "আপনার বুঝি অজানা ছিল?" বাহ! সৌরভ দীর্ঘশ্বাস ফেলল। এই তো কেবল শুরু, আরও কত গঞ্জনা যে সইতে হবে। লাবণী আবারও বলতে শুরু করল, তুষিকে দেখে মনে হলো কিছু একটা দেখে ভয় পেয়েছে। ওদের ঘরের দরজা খোলা। আপু ওকে নিয়ে ঘরে ঢুকতেই দেখে ওর বাবা মা, মানে সারা আপু আর তার হাজব্যান্ড, দুজনেই ফ্লোরে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। আপু চিৎকার করল। সেই চিৎকার শুনেই সবাই ছুটে এসেছিল। তারপর পুলিশ, তুষির দাদাবাড়ি নানাবাড়ি, সব জায়গার লোকজনকে খবর দেওয়া হলো। সৌরভ পানির বোতল থেকে এক চুমুক পানি খেল গলা ভেজানোর জন্য। তারপর বলল, "তুই তখন কোথায় ছিলি?
মানে দরজায় যখন শব্দ হলো তখন প্রিয়ন্তী একা গেছে? আমিও অপুর সাথে গেছি, কিন্তু তুষিদার ফ্ল্যাটে প্রিয়ন্তী আপু একা গেছে। আমি তখন ওয়াশরুমে ছিলাম। সৌরভের মোবাইলে রিং হল। ফোন ধরতেই ওপাশ থেকে দারোগা সাহেব বললেন, স্যার, আমার কথাটা শুনুন একটু। আসলে অনেক ক্রাইম শোতে দেখা যায় যে খুনির দিকে যেন সন্দেহের তীর না আসে, তাই খুন করে লোকজনকে ডাকে। আমিও সেটাই ভেবেছিলাম। লাশ কি সুরথালের জন্য পাঠানো হয়েছে? জি স্যার। আপনি এক কাজ করুন, একজন কনস্টেবলকে পাঠিয়ে দেন। ভিকটিম যে জায়গায় খুন হয়েছে সেই জায়গাটা একবার দেখে আসি। স্যার, আপনি কি এই কেসটা? যেহেতু আমি এই কেসটায় জড়িয়ে গেছি, সেহেতু ব্যাপারটা একটু দেখা প্রয়োজন ফরিদ সাহেব। দারোগা সাহেবের নাম ফরিদুর রহমান। ফরিদ সাহেব নরম গলায় বলল, স্যার, আমার ব্যাপারটা। সৌরভ বলল, ওসি সাহেবের সাথে কথা হয়েছে, উনি 2-1 দিন পর ছুটি কাটিয়ে আসবেন। কথাটা শেষ করে সৌরভ ফোনটা কেটে দিল। গাড়ি ততক্ষণে নাখালপাড়া পৌঁছে গেছে। সৌরভ লাবণীকে বলল প্রিয়ন্তীকে নিয়ে ফ্ল্যাটে যেতে। ও বেচারি এমনিতেই অনেক আপসেট হয়ে আছে। প্রিয়ন্তীদের ফ্ল্যাট আর সারাদের ফ্ল্যাট একই ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। প্রিয়ন্তীদের ফ্ল্যাট 2A-তে আর সারাদের ফ্ল্যাটটা 2B-তে। কাছাকাছি দুটোই। সৌরভ অপেক্ষা করল কনস্টেবল আসা অবধি। এই সময়টাকে কাজে লাগানোর জন্য সিকিউরিটি গার্ডের সাথে কথা বলল, কিন্তু তেমন কিছু পেল না, কারণ উনি ডে শিফটে থাকে, নাইট শিফটে অন্য একজন। ফ্ল্যাটের সামনে যেতেই লাবণীর সঙ্গে দেখা। লাবণী বলল, ভাইয়া, আমিও একটু তোমার সাথে ভেতরে যেতে চাই। ওহো, এভাবে যাওয়া যায় না। প্রিয়ন্তীর কি অবস্থা? স্লিপিং পিল খেয়ে শুয়েছে। কিছু খেয়েছে? ওষুধ খাওয়ার জন্য বাধ্য হয়ে খেয়েছে। তুই ওর পাশে থাক লাবু, আমি তোকে সব আপডেট জানাব। লাবণী মেনে নিল। প্রিয়ন্তী এমনিতে শক্ত ধাঁচের, তবুও ব্যাপারটা ওর জন্য শকিং। হাউজিংয়ে ঢোকার সময়ও কয়েকজন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। লোকজনের কথাবার্তা, গসিপিং তেমন সহ্য করতে পারে না। 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। বেশ বড় ড্রয়িং, ডাইনিং টেবিলে আধখাওয়া খাবারের প্লেট। যেখানে বডি পাওয়া গেছে সেখানে মার্ক করে রাখা। সৌরভ কনস্টেবলকে বলল খাবারটা পরীক্ষা করতে পাঠাতে। ডাইনিং থেকে হেঁটে গেল মাস্টার বেডরুমের দিকে। বেডরুম একদম টিপটাপ সাজানো, বাকি দুটো রুমও তেমন। এবার দুজন গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের ঝুড়িতে দুটো ডিমের খোসা আর কিছু আলুর খোসা ফেলে রাখা, গ্যাসের উপর ফ্রাই প্যান। সৌরভ রান্নাঘর থেকে বেরিয়ে দৌড়ে বাথরুমের দিকে গেল। ফ্ল্যাট থেকে বেরোতেই লাবণীর সঙ্গে দেখা। লাবণী অবাক হল, বলল, এত জলদি এলে? আগে 1 কাপ কড়া লিকারে চা খাওয়াতো। লাবণী চায়ের কাপ এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কি বুঝলে ভাইয়া? ডাইনিং টেবিলে আধখাওয়া খাবার পাওয়া গেছে। খাবারে বিষ ছিল? সৌরভ বলল, এখনই বলা মুশকিল। কেসটা খুব জটিল লাবণী। যে খুন করেছে সে ওদের পরিচিত কেউ, এবং সে খুবই স্মার্ট। কি করে বুঝলে? পোস্টমর্টেম রিপোর্ট আসলে শিওর হয়ে বলতে পারব। লাবণী অনুনয় করে বলল, ভাইয়া প্লিজ, এখন একটু বলো না, কি আন্দাজ করতে পারলে? খুন করা হয়েছে খুব সম্ভবত ছুরি দিয়ে, অথচ মেঝেতে রক্ত থাকলেও দেয়ালে 1 ফোঁটা রক্ত নেই, অথচ লজিক্যালি সেটা থাকার কথা। লাবণী চুপ করে শুনল। সৌরভ জিজ্ঞেস করল, তুষি কি কিছু বলছে? ও তো কথা বলতে পারে না। সৌরভ বিস্মিত হল, বলল, কি বলছ? হ্যাঁ, ও তোমার স্টুডেন্ট ছিল না? হ্যাঁ, আগে আঁকা শেখাতাম। সৌরভ কিছু একটা ভাবল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, লাবু, প্রিয়ন্তীর আপডেট দিও, আর কেউ কিছু জিজ্ঞেস করলে বুঝে শুনে জবাব দিও, আর আমাকে প্রতি ঘন্টায় আপডেট জানাবে কিন্তু। ওকে, কিন্তু তোমার অন্য নাম্বারটাও দিয়ে যাও না, অফিসিয়াল ফোনটা তো প্রায়ই বিজি থাকে। লাবণীকে নাম্বার দিতে গিয়ে সৌরভের মনে পড়ে গেল যে নতুন সিমটা রিসেন্ট নেওয়া হয়েছে। এই নাম্বারটা এখনো বাইরের কেউ জানে না, অথচ সারা এই নাম্বারে ফোন করেছিল। কিভাবে সম্ভব? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। প্রিয়ন্তীদের বিল্ডিং থেকে বেরিয়ে সৌরভ টং দোকানে বসে আরও 2 কাপ কড়া লিকারের চা খেল। মাথার মধ্যে ঝড় পাকিয়ে গেছে, কিছু প্রশ্ন ঘুরছে মাথার মধ্যে। ফোন বের করে দারোগা সাহেবকে ফোন করল। দারোগা সাহেব ফোনের ওপাশে বেশ কোমল গলায় বলল, হ্যাঁ স্যার।
আপনার কাছে ভিকটিমদের মোবাইলগুলো আছে? স্যার, শুধু সারারটা আছে। সৌরভের ভ্রু কুঁচকে গেল। শুধু সারার ফোনটা আছে, অথচ অন্য ফোনটা নেই। বলল, আচ্ছা, ফোনটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাই না? তাহলে এত কম সময়ে? দারোগা সাহেব কথা শেষ করতে দিলেন না। বললেন, স্যার, ফোনে স্ট্রং পাসওয়ার্ড ছিল না, যে কেউ লক খুলতে পারবে। সৌরভের কাছে ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত ঠেকল। বলল, আচ্ছা, ওই ফোনটা এখনো আপনার কাছে আছে তো? হ্যাঁ স্যার। ফোনটা আমার লাগবে। স্যার, পাঠিয়ে দেব কি? না, কাল যখন আসব তখন দেখব। স্যার, একটা ইম্পর্ট্যান্ট কথা বাদ পড়ে গেছে। বলুন। সারা তাবাস্সুম কিন্তু প্রিয়ন্তী ম্যাডামের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল। সৌরভ অবাক হল। এই বিষয়টা ওর জানা নেই। প্রিয়ন্তীর সাথে টুকটাক কথাবার্তা যা হয় তাতে কখনো বলেনি যে ওর সাথে সারার ঝামেলা হয়েছিল। সৌরভ ফোন রেখে কিছু একটা ভাবল। তারপর আবারও দারোগা সাহেবকে ফোন করল। বলল, ভিকটিমদের ফ্যামিলির ডিটেলসটা পাঠাবেন। দারোগা সাহেব সম্মতি জানিয়ে ফোন রাখলেন। সৌরভ ঘড়ির দিকে তাকাল। 6টা বাজতে চলল। সারার পরিবারের সঙ্গে আজকে দেখা করা উচিত হবে না। প্রাথমিক শোকটা কাটিয়ে নেবার সময় দেওয়া উচিত অন্তত। পোস্টমর্টেম রিপোর্ট আসা অবধি কিছু করা সম্ভব না। ঘরে ফিরতে সৌরভের আজ অনেক দেরি হয়ে গেল। সারাদিনের ছোটাছুটি আর প্রায় অভুক্ত অবস্থায় থাকার দরুন বাইরের পোশাক না ছেড়েই খেতে বসল। রান্নার লোক রোজ রান্নাবান্না করে ফ্রিজে রেখে যায়। সৌরভ খাওয়ার সময় শুধু সেটা গরম করে নেয় ওভেনে। আজ খাবার গরম করার সময়টুকুও নিল না, ফ্রিজ থেকে বের করে প্লেটে নিতে নিতেই খেতে শুরু করল। খাওয়া দাওয়া শেষে প্রিয়ন্তী আর লাবণীর কথা মনে পড়ল। ফোনটা হাতে নিয়ে লাবণীর নম্বরে ডায়াল করল। হ্যালো লাবু, কি অবস্থা? লাবণী ফিসফিস করে বলল, বাসায় বাবা মা এসেছে। আচ্ছা, আর প্রিয়ন্তী কি এখনো আপসেট? হ্যাঁ, খাওয়া দাওয়া তেমন করেনি। মা একটু জোর করে খাইয়েছে। সৌরভের মনটা খারাপ হয়ে গেল। প্রিয়ন্তী এমনিতেই স্মার্ট, চটপটে ধরনের, কিন্তু এই ধাক্কাটা সামলাতে হয়তো সময় লাগবে। সৌরভকে চুপ করে থাকতে দেখে লাবণী বলল, ভাইয়া আছো? হ্যাঁ, বলো। একটা রিকোয়েস্ট আছে, প্লিজ প্লিজ না করতে পারবে না। সৌরভ মৃদু হেসে বলল, আমার অ্যাসিস্ট্যান্ট হতে চাইছ? হ্যাঁ প্লিজ, তাছাড়া তোমার অ্যাসিস্ট্যান্ট তো আপাতত নেই। কিন্তু তোমার জন্য ব্যাপারটা রিস্কি হয়ে যাবে লাবু। তাছাড়া আমি তো প্রাইভেট ইনভেস্টিগেটর না, সরকারি ব্যাপারে এসব সম্ভব না। লাবণী অনন্যায় করে বলল, ভাইয়া প্লিজ, অন্তত দূর থেকে। তাছাড়া আমি তো সারা তাবাস্সুম সম্পর্কে জানি, আমি তোমাকে হেল্প করতে পারব। সৌরভ হেসে বলল, খুব চালাক না? ভাইয়া প্লিজ। আচ্ছা দেখছি, কাল তাহলে তোমার সাথে দেখা হচ্ছে? সৌরভ হেসে বলল, আমি তোমাকে টেক্সট করে টাইমটা জানিয়ে দেব। লাবণী বিশ্বজয়ী হাসি দিয়ে ফোনটা রাখল। কখন সকাল হবে এই উত্তেজনায় হয়তো ঘুমই হবে না। লাবণীর সাথে কথা শেষ করে এক মগ আগুন গরম কফি নিয়ে সৌরভ স্টাডি টেবিলে বসল। পরপর ঘটনাগুলোকে মেলানোর চেষ্টা করছে। অনেকগুলো খটকা আছে এই কেসে। প্রথম খটকা, সারা কিভাবে ওই নাম্বারটা কালেক্ট করেছে। কাছের মানুষজন ছাড়া ওই নাম্বার কেউ জানে না, এমনকি লাবণীর কাছেও ফোন নাম্বারটা নেই। সিমটা যেহেতু নতুন নেওয়া হয়েছে, তাই ইউনিভার্সিটির কমন ফ্রেন্ডরাও এখনও পায়নি। তাছাড়া সৌরভের জানা মতে সারার কারও সঙ্গেই যোগাযোগ নেই। দ্বিতীয় খটকা হল সারা আর প্রিয়ন্তীর ঝগড়া একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এরকম ঘটনা আরও অনেকের সাথে ঘটেছে। সিকিউরিটি গার্ডের কাছ থেকে জেনেছে যে সারার আচরণ খুব খারাপ ছিল। একটু বেশি সময় ধরে তাকিয়েছিল বলে বাপের বয়সী লোককে থাপ্পড় মেরেছিল। এমনকি নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলাও বলেছে যে তার বাচ্চার সাথে খেলতে গিয়ে সারার ছেলে ব্যথা পেলে তার জন্যও নাকি অকথ্য ভাষায় গালাগালি করেছে। তাহলে ধরে নেওয়া যায় যে মোটামুটি সবার সাথেই তার শত্রুতা। তৃতীয় খটকা, প্রতিটি ফ্লোরের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে। সারাদের ফ্ল্যাটের লাস্ট ঢুকেছিল ওর হাজব্যান্ড, তাও আগের দিন সন্ধেবেলা। তারপর আর কেউ আসেনি, যায়ওনি। তাহলে ব্যাপারটা কখন ঘটল? 4 নম্বর খটকা হল সারার বাসার দেয়ালের ছবিগুলো। পুরো দেয়াল ভর্তি শুধু ওর আর বাচ্চার ছবি। পুরো ঘরে একটা ছবিতেও বাচ্চার বাবা নেই। এই খটকাগুলো আপাতত সৌরভের চোখে পড়েছে। খুঁজলে হয়তো আরও লিস্ট বাড়বে। সৌরভ আর কিছু ভাবতে চায় না, একটা ভালো ঘুম দরকার, তাই বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুতেই প্রিয়ন্তীর কথা মনে পড়ল।
খুব ইচ্ছে হচ্ছে ওর সাথে এখন একটু কথা বলতে। এই ইচ্ছেটা প্রায় রাতেই ঘুমাতে যাবার আগে হয়। এটা ওটার বাহানায় মাঝে মধ্যে ফোনও দেয়, কিন্তু আজ সেটা সম্ভব না। হাত বাড়িয়ে বেড টেবিল থেকে ফোনটা নিয়ে রেকর্ডিং ফোল্ডারে ঢুকল। কল রেকর্ড অন করার সুবিধার কারণে ইচ্ছেটা পূর্ণ হল। হঠাৎই সৌরভের খেয়াল হল সারার রেকর্ডিংগুলোও তো আছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। যথারীতি পরদিন সকালে সৌরভ থানায় গেল। ওসি তখনও এসে পৌঁছায়নি, তবে দারোগা সাহেব ছিলেন। সারার মোবাইলটা হাতে আসার পর সৌরভ মোবাইলটা ঘেঁটে দেখল কিছু সময়। তেমন কিছু পেল না, কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার ছাড়া। থানায় বেশি সময় থাকল না, সারার ফ্যামিলির ডিটেলসটা নিয়ে বেরিয়ে গেল। লাবণীকে কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসে অপেক্ষা করতে বলেছে। সেখান থেকে দুজন একসাথে যাবে। তাছাড়া লাবণীজ থেকেও কিছু ইনফরমেশন জানার দরকার আছে। লাবণীকে সেজেগুজে বের হতে দেখে প্রিয়ন্তী সন্দিহান গলায় বলল, কোথায় যাচ্ছিস লাবু? লাবণী শুকনো গলায় বলল, একটু কাজ আছে আপু। আচ্ছা, তা কখন ফিরছিস? ফিরতে একটু দেরি হবে। নিশ্চয়ই ব্যোমকেশে রোজিত হতে যাচ্ছিস। প্রিয়ন্তীর স্বাভাবিক কথা বলার ধরনে লাবণী হেসে বলল, প্লিজ তুমি রাগ করো না। প্রিয়ন্তী আর কিছু বলল না। লাবণী বেরিয়ে এলো। লাবণী হাঁটতে হাঁটতে বড় রাস্তা অবধি আসতে না আসতে প্রিয়ন্তী ফোন করল। বলল, লাবু, আমিও যাব তোর সাথে, একটু ওয়েট কর। রেস্টুরেন্টে ঢুকে সৌরভের চক্ষু চড়ক গাছ। লাবণীর সাথে প্রিয়ন্তীও আছে। প্রিয়ন্তীকে দেখে মনে হল এখন বেশ স্বাভাবিক। অবশ্য সেটা বুঝতে সুবিধা হল সাজগোজের কারণে। প্রিয়ন্তী সব সময় সেজেগুজে থাকে, এমনকি বাসা থাকা অবস্থায়ও দেখে মনে হয় কোথাও বেড়াতে যাচ্ছে। সৌরভ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আর ইউ ওকে? প্রিয়ন্তী উত্তর দিল, ইয়েস, আই এম অ্যাবসলিউটলি ফাইন। সৌরভ খাবার অর্ডার করল। প্রিয়ন্তীর সামনে কেসের ব্যাপারে কথা বলা ঠিক হবে না ভেবে চুপ করে রইল। কিছু সময় বাদে প্রিয়ন্তী নিজেই বলল, আমি এখানে আছি বলে কি তোমরা হেজিটেটেড ফিল করছ? অ্যাকচুয়ালি আমি যেহেতু এই কেসটায় ইনভলভড হয়ে গেছি, আমাকে জড়ানো হয়েছে, সেহেতু মনে হলো আমাকে তোমাদের দরকার হতে পারে। সৌরভ উচ্ছ্বসিত গলায় বলল, ভেরি গুড, আমারও মনে হয় তোমার সাহায্য পেলে সুবিধা হবে। ইনফ্যাক্ট সারা তাবাস্সুম সম্পর্কে তুমি আর লাবণী ভালো ধারণা দিতে পারবে। প্রিয়ন্তী খোঁচা মেরে বলল, আমার তো মনে হয় আমাদের চেয়ে তুমি বেশ ভালোভাবে ওই ভদ্রমহিলাকে চেনো। সৌরভী কথার জবাবে কিছু বলল না, কিন্তু লাবণী ঠোঁট টিপে একটু হাসল। গাড়িতে বসে সৌরভ প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলল, প্রিয়ন্তী, তুমি এখন থানায় যাবে, তোমার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। যেহেতু তুমি প্রথম আইউইটনেস, তাই তোমার স্টেটমেন্ট লাগবে। প্রিয়ন্তী মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রিয়ন্তীকে থানার সামনে নামিয়ে দিয়ে সৌরভ লাবণীকে নিয়ে মালিবাগের দিকে যেতে লাগল। মগবাজারের বিশাল জ্যামে বসে লাবণী বলল, ভাইয়া, তোমার কি মনে হয়? কোন ব্যাপারে? প্রিয়নাপু হঠাৎ তোমাকে হেল্প করতে চাইল কেন? সৌরভ ঠোঁট উল্টে বলল, আই ডোন্ট নো। লাবণী একটু ভেবে বলল, আই থিঙ্ক আপু তোমার প্রেমে পড়েছে। সৌরভ হেসে ফেলল, বলল, এই বুদ্ধি নিয়ে তোপসে হওয়া যাবে না। তোমার বোন নিজের স্বার্থেই ইন্টারেস্ট দেখিয়েছে। এবার বলো, তোমার বাবা মায়ের কি খবর? লাবণী দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলো না, সকালে যেই দেখল আপু ঠিকঠাক, অমনি দুজন মিলে ঢাকা শহর চষতে বেরিয়ে গেছে। সৌরভ হাসল। লাবণী নিজেও হেসে দিল। সৌরভ আর লাবণী যে বাড়িটায় এসেছে, সেটা মালিবাগ বাজারের শেষ মাথার শেষ বাড়িটা। কিছুটা নিরিবিলি বাড়ি বলা যায়। বাড়িটা পুরনো আমলের, সিঁড়িগুলো রেলিংবিহীন, ছোট। সিঁড়ি বেয়ে ওঠার সময় লাবণীর বেশ ভয় লাগল। কলিং বেল চাপতেই দরজা খুলল এক ভদ্রমহিলা। খড়খড়ে গলায় বলল, কাকে চাই? সৌরভ বলল, আমি পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে এসেছি, সারা তাবাস্সুমের কেস ইনভেস্টিগেট করছি। ভদ্রমহিলার চেহারা দেখে মনে হল বেশ বিরক্ত। নির্লিপ্ত গলায় বলল, আসুন। সৌরভ বসতে বসতে বলল, আপনাদের বাড়িতে কে কে আছে? সবার সাথেই কথা বলতে হবে। ভদ্রমহিলা কোনো জবাব না দিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এক ভদ্রলোক এলেন। বয়স ৩৫-৪০-এর মতো হবে। ভদ্রলোকের কপাল কুঁচকানো,
স্বাভাবিকভাবে দেখেই মনে হচ্ছে উনিও বিরক্ত। সৌরভ কিছু বলার আগেই ভদ্রলোক অনুনয় করে বলল, অফিসার, আগেই একটা ব্যাপার ক্লিয়ার করে নেই। আমাদের সাথে সারার সম্পর্ক কেবল নামকেও আসতেছিল, তাই ওর জীবনযাপন, শত্রু, মিত্র কারোর ব্যাপারেই আমরা কিছু বলতে পারছি না। ও আচ্ছা, সেজন্যই বুঝি খুব একটা শোকতাপ নেই আপনাদের। কষ্ট যে হচ্ছে না তা না, তবে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতে হবে এমন অবস্থা হয়নি। আপনাদের বাসায় কে কে আছে? আমার স্ত্রী, ছেলে আর মেয়ে। আপনার মা বাবা? বাবা বেঁচে নেই, মা আছেন, উনি আমার ছোট বোন নীরার সাথে থাকেন। তারা কোথায় থাকেন? নূরজাহান রোডে আমার মায়ের ফ্ল্যাট আছে, সেখানে থাকে। সারার ছেলেটাও কি ওখানেই আছে এখন? জি। সারার সাথে আপনার সমস্যা কি নিয়েছিল? ভদ্রলোক বিরক্ত গলায় বলল, সারা নিজেই একটা সমস্যা ছিল। সব সময় ক্যাচাল করার স্বভাব। বাবা মারা যাবার পর সম্পত্তি ভাগ করে নিজেরটা নিয়ে ভেগেছিল, তবুও বলছে আমরা ওকে ঠকিয়েছি। ভেগেছিল মানে? মানে চলে গিয়েছিল। কোথায় চলে গিয়েছিল? অস্ট্রেলিয়া গিয়েছিল। ফিরে এসেছিল কেন? জানি না, স্বামীসহ ফিরে এসেছিল। এসে দাবি করল তাকে সম্পত্তির ভাগ হিসেব মতো দেয়া হয়নি। আমি আর নীরা টাকাটা কাজে লাগিয়ে বাড়িয়েছিলাম, সেটা দেখে বলছে যে আমরা বেশি নিয়েছি। তারপর? তারপর আর কি, এই নিয়ে মামলা মকদ্দমা করেছিল বটে, কিন্তু কিছু করতে পারেনি। পারবে কি করে? মা তো ছিল সব ভাগবাটোয়ারা করার সময়। মামলা মকদ্দমার পরে কি আপনাদের সম্পর্ক খারাপ হতে থাকে? হ্যাঁ, আমার বাসায় টোটালি ওর এন্ট্রি বন্ধ করে দেয়া হয়, তবে মায়ের কাছে যাতায়াত ছিল। আচ্ছা, আপনার স্ত্রীকে একবার ডাকুন তো, ওনার সাথে একটু কথা বলি। আমি যা বলেছি এর থেকে বেশি কিছু আর বলবে না। তবুও ডাকুন ওনাকে। ভদ্রলোক ভিতরে যেতেই সৌরভ লাবণীকে বলল, কি বুঝলে? ভদ্রলোক আর ওনার স্ত্রী পুরো আনসোশাল। কিভাবে? এতক্ষণ বসে আছি অথচ চা কফি কিছু অর্ডার করল না। সৌরভ হেসে ফেলল। ঠিক তখনই ফোন বেজে উঠল। দারোগা সাহেব ফোন করেছেন। এইমাত্র থানায় এক মহিলা এসে আকাশপাতাল কান্না জুড়ে দিয়েছে। বলছে সারা তাবাসসুমের স্বামী জাহাঙ্গীর কবির নাকি তার স্বামী। ফোন রেখে সৌরভ সারার ভাইকে জিজ্ঞেস করল, সারার কি এটা দ্বিতীয় বিয়ে ছিল? না তো। তাহলে সারার হাজবেন্ডের কি আগে বিয়ে ছিল? না, সারাকে তো দেখে শুলে বাবা বিয়ে দিয়েছিল। সৌরভের মনে হল কেসটা জটিল থেকে জটিলতর হচ্ছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। সৌরভ মেয়েটিকে ভালো করে দেখল। গায়ের রং টকটকে ভরসা, রোগা পাতলা। মেয়েটির বয়স কতই বা হবে? খুব বেশি হলে ২২ কিংবা ২৩ হতে পারে। মেয়েটির ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে এক নাগাড়ে। এই মেয়েটি জাহাঙ্গীর কবির, মানে সারার স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। সৌরভ পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আপনি কোথা থেকে এসেছেন? মেয়েটি নাক টেনে উত্তর দিল, চাঁদপুর। খবর পেয়েছেন কারোর কাছে? না, পেপারে ছবি উঠছে, সেই ছবি দেখা। মেয়েটি পানি খেয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করল। সৌরভ বলল, আপনি একা এসেছেন? আমার ভাইও আসছে। সে কোথায়? বাবুর দুধ শেষ হয়ে গেছে, তাই দুধ আনতে গেছে। আপনি কি জানেন যে আপনার স্বামীর আগের পক্ষের একজন স্ত্রী আছে? জি, জানি। সৌরভ কিছু একটা ভাবল। ভেবেছিল ভদ্রলোক হয়তো দ্বিতীয় বিয়েটা লুকিয়েই করেছিল। সৌরভ জিজ্ঞেস করল, আপনার সাথে বিয়ে হয়েছিল কবে নাগাদ? ৩ বছর আগে। মেয়েটার কান্না থেমেছে। সহজভাবে এখন কথার জবাব দিচ্ছে। উত্তর দেবার ভঙ্গি বেশ সাবলীল। আপনার স্বামীর আগের পক্ষের স্ত্রী কি জানতেন যে আপনাকে বিয়ে করেছিল? জি, জানতেন। সৌরভ কিছু একটা ভাবল, তারপর বলল, আপনার স্বামী মারা গেছে, অথচ আপনি সেটা জানলেন ২ দিন পর। ব্যাপারটা একটু অদ্ভুত না? মেয়েটা একটু সময় নিল না উত্তর দিতে। বলল, উনি সপ্তাহে ২ দিন চাঁদপুর আসেন। বৃহস্পতিবার রাত্রিরে আসেন, শুক্র শনি থাকার পর ঢাকায় আসে। ঢাকা থাকার সময় তারে ফোন দেয়া বারণ। এই জন্য আপনি ফোন করেননি, তাই কিছু জানতেও পারেননি, এটাই কি বলতে চাচ্ছেন? মেয়েটি মাথা নাড়ল।
যদি কোনো সমস্যায় পড়তেন তাও ফোন দেয়া নিষেধ ছিল? উনি নিজেই ফোন করতেন ১-২ মিনিটের জন্য। ২ দিন ধরে ফোন না দেয়ায় আমি ভাবছি উনি কাজে ব্যস্ত আছেন। সৌরভ আবারও চুপ করে রইল। মেয়েটির ভাই এসেছে। ভাইটা ভীত চোখে সৌরভের দিকে তাকাচ্ছে। মেয়েটিকেও দেখে সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে মনে হচ্ছে। এরা নিজেদের যাপিত জীবনের বাইরে অন্য কিছু নিয়ে ভাবার মতো সময় পায় না। সৌরভ জিজ্ঞেস করল, আপনার স্বামীর বাড়ির লোকজন কেউ নেই? ওনার কেউ নাই। আব্বা আম্মা মারা গেছেন অনেক বছর হইছে। এক ভাই আছে, সে বিদেশ থাকে। সৌরভ আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসে গেছে। যা সন্দেহ করেছিল তাই। খুনি বেশ চতুর, সেটা আগেই কিছুটা আঁচ করেছিল, এবার পুরোপুরি শিওর হল। খুব চালাকি করে এই খুনটা করেছে। সৌরভ পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে বেরিয়ে গেল। সারার মা আর ফ্যামিলির অন্যান্য মানুষের সাথে দেখা করবে। পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় ছিল বলে তাদের সাথে দেখা করার সুযোগ পায়নি। নূরজাহান রোডের বিলাসবহুল ফ্ল্যাটে সারার মা আর বোন থাকে। সারার মায়ের নাম ফাহমিদা খাতুন, টিপিক্যাল হাউসওয়াইফ, আর তার ছোট মেয়ে নীরা, স্মার্ট, চটপটে, সুন্দরী। শুধু সুন্দরী বললে সুন্দরটাকে একটু কম বোঝানো হয়, বলতে হবে চোখ ধাঁধানো সুন্দরী। সৌরভের সাথে কথা বলেছে স্বতঃস্ফূর্তভাবে, একটুও জড়তা নেই কথা বলার ধরনে। আলাপ বিনিময়ের পর হাসিমুখে বলল, আপনাকে কি একটু চা করে দেব? সৌরভ তীক্ষ্ণ চোখে খানিক সময় দেখে তারপর বলল, হ্যাঁ দিন। নীরা উঠে চলে গেল। সৌরভ ঘাড় ঘুরিয়ে ঘর দেখতে লাগল। বেশ গোছানো ঘরদোর। সৌরভ এদিক ওদিক তাকিয়ে ঘর দেখছিল, তখনই নীরা আসল। সুন্দর কাপে ১ কাপ চা আর ১ গ্লাস পানি। সৌরভ চায়ের কাপ হাতে নিয়ে জিজ্ঞেস করল, আপনার মা কোথায় মিস নীরা? নীরা স্মিত হেসে বলল, মিস না, মিসেস। সৌরভ অবাক হল। বিয়ের পর মায়ের সাথে থাকছে, ইন্টারেস্টিং। নীরা বলল, মা নামাজ পড়ছে, আপনার কথা বলেই এসেছি, নামাজ শেষ করেই আসবে। আপনার বোনের বাচ্চাটা কোথায় আছে? ভিতরে আছে, ওকে ডেকে দেব? না, আগে আপনাদের সাথে কথা বলি। জি বলুন, যা প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন। আপনার সাথে আপনার বোনের সম্পর্ক কেমন ছিল? একদমই ভালো ছিল না। সেজন্যই আপনারা এত স্বাভাবিক। নীরা জিজ্ঞাসু গলায় বলল, আপনারা? আপনার ভাই, ভাবি আর আপনি। নীরা হাসল। সৌরভ হাসল, বলল, বোধহয় আপনার মায়ের কাছ থেকেও এই একই রকম উত্তর পাব। হয়তোবা না। সৌরভ সে কথার জবাব না দিয়ে বলল, আপনাদের মধ্যে ভালো সম্পর্ক না থাকার কারণটা জানতে পারি? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হল দুজনের চিন্তাভাবনার অমিল। সৌরভ মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা একটা বড় কারণ। নীরা সৌরভের হাতে থাকা চায়ের কাপের দিকে তাকিয়ে বলল, আপনার চা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। সৌরভ মৃদু হাসল, বলল, আমার ঠান্ডা চা খাওয়ার অভ্যেস আছে। কথাবার্তার মাঝখানে নীরার মা ঘরে ঢুকল। ভদ্রমহিলাকে দেখে সৌরভের মনে হল সত্যিই মেয়েশোকে উনি কাতর। ভাঙা গলায় বলল, আমি নীরার মা। সৌরভ বলল, বসুন আপনি। ভদ্রমহিলা বসল। সৌরভ ভালো করে ভদ্রমহিলাকে দেখতে লাগল। বয়স ৫০-এর ওপরে হবে। মেয়েরা ওনার সৌন্দর্য পেয়েছে। সৌরভ বলল, আমি আপনার মেয়ে সম্পর্কে কিছু জানতে চাই। জি, বলুন। আপনি কি জানেন সারা তাবাসসুমের কোনো শত্রু ছিল কিনা? খুব খারাপ শত্রুতা কি কারো সাথে ছিল? ওর তো অনেক শত্রু ছিল। কারোর সাথেই সখ্যতা ছিল না। যেখানে থাকত সবার সাথে ঝগড়া করত। সৌরভ নীরার দিকে তাকিয়ে বলল, আপনার অন্য ২ ছেলেমেয়ের সাথেও তো ভালো সম্পর্ক ছিল না? ভদ্রমহিলা ফুস করে দীর্ঘশ্বাস ফেলে বলল, থাকবে কি করে? ভাই বোনদের সাথে বেইমানি করলে সম্পর্ক কি ভালো থাকে? বেইমানি বলতে? ভদ্রমহিলা নীলার দিকে এক পলক তাকাল। নীরা বলল, আমি বলছি, আসলে সম্পত্তি ভাগের নিয়ম অনুযায়ী আমাদের ২ বোনের চেয়ে ভাইয়া ভাগে বেশি পেয়েছে। কিন্তু আপু এটা নিয়ে ভাইয়ার সাথে অনেক ঝামেলা করেছে। ব্যাপারটা মামলা পর্যন্ত গড়িয়েছিল। ভদ্রমহিলা মাথা দোলাল। চামিলও একই কথা বলেছিল। আর আপনার সাথে কি করেছিল? নীরা উত্তর দেবার আগেই ওর মা বলল, একসাথে ২ জন মিলে পার্লার করবে বলে টাকা নিয়ে সেই টাকায় মোজ মস্তি করছে। ভদ্রমহিলা কথাগুলো বেশ আক্ষেপের সুরে বলল। নীরা বলল, তারপর টাকা চাইতে গেলে উল্টো সিন ক্রিয়েট করেছিল। নীরার মা বলল, আমার এই মেয়েটা আমার সঙ্গে থাকে এটা নিয়ে ওর অভিযোগ ছিল। ও চেয়েছিল নিজে থাকবে,
আমি রাজি ছিলাম না বলে বাসায় এসে কত ভাঙচুর করত। সৌরভ জিজ্ঞেস করল, আপনি ছেলের সাথে থাকেন না কেন? ছেলে যে বাড়িতে থাকে সেটা তার শ্বশুরের, আর আমার স্বামীর বাড়ি ভেঙে ডেভেলপাররা 4টে ফ্ল্যাট দিয়েছিল, একটা আমার আর বাকি 3 ছেলে মেয়ের। সৌরভ নীরার দিকে বলল, আপনার হাজব্যান্ড? নীরা বলল, উনি এই বাসাতেই আছেন। অ্যাকচুয়ালি উনি অসুস্থ, একটু বেশি অসুস্থ। ডাক্তাররা ওনার কোনো রোগ খুঁজে পাচ্ছে না। ওনার সাথে দেখা করা যাবে? উনি ওষুধ খেয়ে ঘুমিয়েছেন। তাছাড়া আপনি তো আবারও আসবেন, তখন না হয় দেখা করবেন। ওকে, তাহলে আজ উঠি। দরজার কাছাকাছি গিয়ে সৌরভ ফিরে তাকিয়ে বলল, আপনার বোনের বাচ্চাটা উঠেছে? হ্যাঁ। সৌরভ হেঁটে ঘরের ভিতরে আসতে আসতে বলল, ও কোন ঘরে আছে? নীরা বলল, আসুন। বাচ্চাটা এক মনে ড্রয়িং খাতায় ছবি এঁকে যাচ্ছে। সৌরভ বলল, হ্যালো বাবু। এক পলক তাকিয়ে আবারও ছবি আঁকায় মন দিল। সৌরভ জিজ্ঞেস করল, কি আঁকছ? ছেলেটা সেদিকে ভ্রুক্ষেপও করল না। সৌরভ নীরার দিকে তাকিয়ে বলল, ও কি শুনতে পায়? হ্যাঁ, আসলে ও এখনও আপসেট, সারাক্ষণ খিটখিরে আচরণ করছে। স্বাভাবিক। এক কাজ করুন, ও যাদের সান্নিধ্য পছন্দ করে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটাই ভাবছি। ওকে, মিসেস নীরা, আপনি যেহেতু বলেছেন আমাদের আবারও দেখা হবে, সেহেতু অপেক্ষায় রইলাম। নীরা হাসল, তবে সেটা জোর করে। সৌরভ বাইরে বেরিয়ে লাবণীকে ফোন করে বলল, গেট রেডি লাবু, তোমাকে আবার সত্যিই কাজ দেয়া হবে। লাবণী ফোনের ওপাশ থেকে উচ্ছ্বসিত গলায় বলল, কি কাজ? তুষলকে আঁকা শেখানোর জন্য খুব শীঘ্রই তোমার কাছে ফোন আসবে। তারপর ওই বাসায় থেকে সবার উপর নজরদারি করবে। ওয়াও, আমি তো এখনই এক্সাইটেড। তোমাকে আরেকটা ব্যাপার জানাই। আমার হাতে পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। কি আছে রিপোর্টে? লাবণীর উচ্ছ্বাসকে যেন কমে গেল। সৌরভ বলল, ভিকটিমের শরীরে বিষ পাওয়া গেছে। তার মানে টেবিলে যে খাবার ছিল তাতে বিষ ছিল? না। তাহলে? সেটা এখনো জানা যায়নি। তাহলে ছুরি মারার ব্যাপারটা? বিষক্রিয়ায় নিস্তেজ হবার পর ছুরি মারা হয়েছে, যেন ভিকটিম চিৎকার কিংবা আত্মরক্ষার সুযোগ না পায়। ওয়াও, এই ব্যাপারটা তুমি আগেই বুঝেছিলে? কিছুটা। কিভাবে? সেদিন যে রান্নাঘর থেকে দৌড়ে বাথরুমে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তখন বুঝেছি। কিভাবে? সৌরভ হেসে বলল, ক্রমশ প্রকাশ্য। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। সৌরভ ঘরে ফিরল রাত 11টার দিকে। 6 মিনিটে গোসল শেষ করে খাবার গরম করতে দিল ওভেনে। আজ খাবারে আছে ফুলকপির রোস্ট, চিকেন ঝাল ফ্রাই আর লেবু দিয়ে ডালের চচ্চড়ি। খাবারের মেনু দেখে সৌরভের মন ভালো হয়ে গেল। এই বুয়ার রান্না চমৎকার। তাছাড়া ভদ্রমহিলা বেশ ভালো। কথাবার্তা বলেন কম, কাজও সারে অতি দ্রুত। খেতে খেতে সৌরভ ঠিক করে রাখল পরদিন কি করবে। সকালে উঠে সবার আগে প্রিয়ন্তীর সাথে অবশ্যই দেখা করতে হবে। সৌরভের ভাই ভাবি, মানে প্রিয়ন্তীর বোন দুলাভাই, ফোনে একচোট খণ্ডযুদ্ধ চালিয়েছেন রীতিমতো। সৌরভের ভাইয়ের চেয়ে ভাবি গরম হয়ে আছে বেশি। তিনি স্পষ্ট জানিয়েছে যে প্রিয়ন্তীর সাথে বিয়ে শাদির কথাবার্তা এখানেই ক্লোজ। সৌরভ অবশ্য জানত যে ভাবি ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি বেশি করবে, তাই লাবণীকে বারণ করেছিল যে ব্যাপারটা যেন না জানায়। লাবণী জানায়নি, কিন্তু প্রিয়ন্তী নাকি ইনিয়ে বিমিয়ে সব বলেছে। সৌরভ এই ব্যাপারে প্রিয়ন্তীর উপর খুব হতাশ হয়েছে, এটাও এক্সপেক্ট করেনি। তাই এই ব্যাপারে কথা বলতে হবে। খাওয়া শেষ করে অভ্যেস মতো কফি নিয়ে স্টাডিতে গেল। কেসের সূত্রগুলো একে একে মিলানোর চেষ্টা করছে। তখনই লাবণ্যীর ফোন এলো। সৌরভ ফোন ধরে বলল, নীরা ফোন করেছিল? লাবণ্যী উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে যে ফোন করবে? সৌরভ হাসল, বলল, বুঝিনি, আন্দাজ করেছি, আর 90% শিওর ছিলাম যে আন্দাজ ঠিক হবে। কিভাবে? সৌরভ হাসল। লাবণ্যী অধৈর্য গলায় বলল, ভাইয়া প্লিজ বলো না। যেহেতু আজ সারার লাশ দাফন করা হল, সেহেতু বাচ্চাটা আরও বেশি বেপরোয়া আচরণ করবে। তাই ও যাদের যাদের সঙ্গ পছন্দ করে তাদের সবাইকে ডাকা হবে। ও যাদের সঙ্গ পছন্দ করে তাদের একজন হচ্ছে তুমি, আরেকজন ওর আয়া। তাই অনুমান করেছিলাম যে তোমাকে ডাকবে। ওয়াও ভাইয়া, তোমার এত বুদ্ধি! সৌরভ মৃদু হাসল। লাবণী আমতা আমতা করে বলল, ভাইয়া প্লিজ বলো না, বাথরুমে কি দেখলে? সৌরভ রসিকতা করে বলল, দেখছিলাম যে বাথরুমের কমোড ঠিকঠাক আছে কিনা।
প্লিজ ভাইয়া, মজা নিও না, বলো না প্লিজ। শোনো, ব্যাপারটা ডিটেলে বলি। আমি আজ নীরা আর নীরার মায়ের সাথে যখন কথা বলছিলাম, তখন নীরা আমাকে চায়ের অফার করে। আমি রাজি হই। চায়ের কাপ নেয়ার সময় ধাক্কা লেগে একটুখানি চা পড়ে যায়। নীরা সাথে সাথে জায়গাটা পরিষ্কার করে ফেলে। তাছাড়া ওর ঘরদোর দেখে যতটুকু বুঝলাম তাতে এটুকু শিওর হলাম যে টিপটপ থাকতে পছন্দ করে। একটু মেনে নিলাম যে স্বাভাবিক। হিউম্যান সাইকোলজি বলে পুরুষদের তুলনায় মেয়েরা পরিষ্কার থাকার ব্যাপারে বেশি সচেতন। কিন্তু যখন বাচ্চাটার ঘরে গেলাম, তখন আমি খেয়াল করলাম যে বাচ্চাটার রং পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখে ওর কপাল কুঁচকে গেল, এবং যতক্ষণ ওই ঘরে ছিল ততক্ষণ পর্যন্ত ওর দৃষ্টি সেদিকে নিবদ্ধ ছিল। লাবণী বুঝতে না পেরে আমতা আমতা গলায় বলল, এটার সাথে বাথরুমে কি সম্পর্ক বুঝিয়ে বলবে একটু? সৌরভ বলল, এত অধৈর্য হলে চলবে না, আমি সবটা বুঝিয়ে বলছি। ওকে, ওই দিনের ফ্ল্যাশব্যাকে যাও। কি কি দেখেছিলে মানে করার চেষ্টা করো। লাবণী কয়েক সেকেন্ড ভেবে বলল, মেঝেতে শুকিয়ে যাওয়ার রক্ত আর টেবিলে আধ খাওয়া খাবার। এছাড়া আর তো কিছু মনে পড়ছে না, চোখে লাগার মতো। সৌরভ বলল, রান্নাঘর তুলনামূলক একটু বেশিই পরিষ্কার। তাছাড়া ঘরের অন্যান্য ঘরের বাথরুমের চেয়ে ওই বাথরুমের বেসিন সহ অন্যান্য জিনিস একটু বেশিই পরিষ্কার। লাবণী বলল, ও মাই গড, বাট এর সাথে বিশেষ সম্পর্কটা কি? মানে কিভাবে তুমি বুঝলে? মানে প্রমাণ লোপাটের জন্য এবং হাতের ছাপ মুছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে। একটা ব্যাপার ভেবে দেখো তো, যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাতে যদি ভিকটিম দাঁড়িয়ে কিংবা বসে থাকত, তাহলে রক্তের ফোঁটা সরাসরি ঘরের দেয়ালেও থাকত। একমাত্র ভিকটিম যখন শুয়ে থাকে তখন ব্লাড শুধু মেঝেতে গড়ায়। আর ভিকটিম কখন শুয়ে থাকে? যখন তাকে অচেতন করা হয়। তাই আমার ঘরের পরিবেশ দেখে প্রথমেই মাথায় এলো যে ভিকটিমকে অচেতন করে তারপর যা করার করা হয়েছে। কিন্তু যখন দেখলাম রান্নাঘর স্বাভাবিকের তুলনায় বেশি ঝকমক করছে, তখন দেখতে গেলাম যে বাথরুমেও সেম কেস কিনা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে ভিকটিম সবকিছু পরিষ্কার করে প্রমাণ লোপাট করার জন্য গোসল করেছে? একদম এটাই ভেবেছি। রান্নাঘরের উপরের তাকের জিনিসপত্র যেমন রাখা ছিল নিজে তার চেয়ে বেশি গোছানো, তেমনি ওই বাথরুমের জিনিসপত্র প্রত্যেকটা জায়গা মতো ঠিকঠাক রাখা। আরেকটা ব্যাপার আছে। কি? খুনি এই কাজটা করেছে নিজের অজান্তেই স্বভাবসুলভ কাজ করেছে। কারণ দুটো খুনের পর তার স্নায়ু কিছু দুর্বল হয়ে যায়। অবচেতন মন জানান দিচ্ছিল যে অতি দ্রুত পালাতে হবে, তাই তার মাথায় ছিল না যে সে কি করছে। ও মাই গড! এটুকু তোমাকে ডিটেলে বলার কারণ হলো তোমাকে চোখ কান আরও বেশি খোলা রাখতে হবে ওই বাসাতে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তুমি কি নীরা নামের ওই মহিলাকে সন্দেহ করছ? কেউই সন্দেহের বাইরে নয় লাবু, সবাইকেই সন্দেহ করা হচ্ছে। এমনকি সারার পাশে যেহেতু তোমরা থাকছ, সেহেতু তোমাদেরও লিস্টে রাখা হচ্ছে। লাবণী আতকে উঠে বলল, হায় হায়, এসব কি বলছ? সৌরভ নিঃসন্দেহে হাসল, বলল, কিন্তু যে মেরেছে সে সারার কাছের কেউ, এবং তার মোটিভও হয়তো খুব স্ট্রং ছিল। তাই খুবই প্ল্যান করে এই কাজটা করেছে, এবং তার নিয়মিত যাতায়াত আছে সারার বাসায়, যে কারণে সে সিসিটিভি ফুটেজ এড়িয়ে ঢুকেছিল। ইস, কবে যে খুনি ধরা পড়বে! সৌরভ হেসে ফেলল, বলল, এত অধৈর্য হলে চলবে না লেডি অজিত। লাবণীও হেসে ফেলল। সৌরভ বলল, আচ্ছা রাখছি, আর নিয়মিত আপডেট দিতে যেন ভুল না হয়। ওকে ভাইয়া। সৌরভ ফোন রেখে দিল। কথা বলতে বলতে যে কফি ঠান্ডা হয়ে গেছে সেদিকে খেয়ালই ছিল না, তাই আরেক মগ কফি বানানোর জন্য অগত্যা উঠতে হল। কফিতে চুমুক দিয়ে সৌরভ ভাবতে লাগল সারার কথা। এই সারা আর ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ের সারার সাথে অনেক পার্থক্য। সারা সবসময় উচ্চবিলাসী মেয়ে ছিল। টাকাওয়ালা ছেলে পেয়ে সৌরভকে ছেড়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করেনি। অবশ্য সম্পর্কে কখনো কমিটমেন্টও ছিল না যে সৌরভ কোনো অজুহাত দেখিয়ে আটকে রাখবে কিংবা বিয়ের কথা বলবে। তবে সাময়িক দুঃখবোধ তৈরি হয়েছিল, অ্যাজ ইউজুয়াল। তবে এতটা ডেসপারেট কখনো লাগেনি আগে। তাছাড়া ওর সঙ্গে যেটুকু কথা হয়েছিল তাতে ইনিয়ে বিনিয়ে অনেকবারই বলার চেষ্টা করেছে যে দাম্পত্য জীবনে মোটেও সুখী না, ভুল করেছে মধ্যবয়সী লোকটাকে বিয়ে করে।
সৌরভ পাত্তা দেয়নি। ওসব প্রেমটেম মাথা থেকে অনেকদিন আগেই ঝেড়ে ফেলেছিল বলে আগ্রহও তৈরি হয়নি কোনো। কিন্তু খটকা একটা থেকেই যায়। যে ফোনটা পাওয়া গেছে সেটা সারার পার্সোনাল ফোন। খুব সম্ভবত এই ফোনের ব্যাপারে অল্প কিছু মানুষ জানে। আর যারা ওই নাম্বারটা জানে তারা সারার অভিসন্ধি সম্পর্কেও জানে। ওই নাম্বারটার কল লিস্ট বের করার জন্য পাঠানো হয়েছে। হাতে আসলে হয়তো কিছু ক্লু পাওয়া যাবে। কফি শেষ হবার 2 মিনিটের মাথায় সৌরভের মেলে মেসেজ এলো। ভিকটিমের শরীরে যে বিষ প্রয়োগ করা হয়েছে সেটার নাম হেমলক। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। লাবণী পরদিন বিকেলে সারার মায়ের বাসায় গেল। সারার বাচ্চাটা লাবণীর সাথে নর্মাল আচরণই করতে লাগল। সৌরভের কথামতো লাবণীর চোখ কান খোলা রাখছে, প্রতিটি বিষয়েই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তবে এই বাসায় আসার পর চোখে পড়ার মতন কিছু দেখেনি। নীরা বিকেলে কোথা থেকে যেন ফিরেছে। ফিরেই লম্বা সময় নিয়ে গোসল ছেড়ে 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছে। নীরার মা একবার এসেছিল লাবণীর কাছে কুশল বিনিময় করতে। ভদ্রমহিলাকে দেখে লাবণীর ঠিকঠাকই মনে হয়েছে। তবে একটা ব্যাপার স্পষ্ট, বাড়িতে যিনি আছেন তিনি সত্যি অসুস্থ। ছুটা বোয়া যখন কাজ করেছে তখন অতি সাবধানে কাজ করেছে। লাবণী সেটা খেয়াল করেছে। তাছাড়া নীরা যখন ফিরেছে তখন কলিং বেলও বাজায়নি। মাকে ফোন করে দরজা খুলতে বলেছে। তবে তুষলের আচরণে কিছুটা চেঞ্জ এসেছে। এই ছেলেটা বেশ ভালো ছবি আঁকে, তবে এখন যে আঁকছে সেগুলো হাবিজাবি। লাবণী কিছু বলল না, হয়তো বিক্ষিপ্ত মন মেজাজ, তাই এমন করছে। তাছাড়া এই বাচ্চা ছেলেটা তো কথাও বলতে পারে না যে কাউকে কষ্টে কথা বলবে। লাবণী বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুষল হাত সরিয়ে নিয়ে ক্রুদ্ধ চোখে লাবণীর দিকে তাকাল। ওসি সাহেব চিন্তিত গলায় বলল, সারা তাবাসসুমের ব্যাংক লোনই আছে 30 লক্ষ, এছাড়া অন্যান্য ধার দেনা তো বাদই দিলাম। সৌরভ আনমনে বলল, এই দম্পতির শত্রুত্বর অভাব নেই। এত শত্রু থেকে খুনিকে বের করা তো খড়ের গাদায় সূচ খোঁজা। আমাদের তাই করতে হবে ওসি সাহেব, খড়ের গাদা থেকে একটা সূচ খুঁজে বের করতে। কিন্তু কথা হল, হেমলকের মতো বিষ কোথায় পেল? এটা তো খুব একটা অ্যাভেলেবল না। বিষ কোথায় পেল এর চেয়েও এখন জরুরি হচ্ছে খুনিকে। ওসি সাহেব কিছু বললেন না, বিরস মুখে চায়ে চুমুক দিলেন। খানিকক্ষণ পর বলল, যে সমস্ত খাবার টেবিলে ছিল তাতে কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি। খুবই সহজ ব্যাপার, যে খাবারটায় হেমলক ছিল সে খাবারটা সরিয়ে ফেলা হয়েছে, কিংবা ভিকটিম পুরো খাবার খেয়ে ফেলেছে। সৌরভ হঠাৎ মনে পড়ে গেল এমনভাবে বলল, সকলের কল রেকর্ড কি বের করা হয়েছে? হ্যাঁ, তাতেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সৌরভ কিছু বলল না। হাতে নিয়ে সবার আগে নীরার কল রেকর্ডের লিস্টে চোখ বুলিয়ে দেখল। আশ্চর্য ব্যাপার হল, ঘুরে ফিরে সন্দেহটা সারা পরিবারের দিকেই যাচ্ছে। সেটার কারণ হল তাদের আচরণ। পরিবারের একজন আপন মানুষ নৃশংসভাবে খুন হয়েছে, অথচ তাদের আচরণ নির্লিপ্ত। এই বিষয়টাই অদ্ভুত। প্রিয়ন্তীর কাছে সব কেমন যেন বাড়াবাড়ি ঠেকছে। লাবণীর এই কেসে ইনভলভ হবার ব্যাপারটা এখন বিরক্ত লাগছে। সৌরভের টাচে ছিল সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যে ওই বাসায় যাওয়ার ব্যাপারটা একটু বেশিই বাড়াবাড়ি মনে হচ্ছে। লাবণী মুখ মুছতে মুছতে চিকেন রোলের প্লেটটা হাতে নিল, বলল, আরেকটা প্লেটে বেড়ে দাও না প্লিজ, ভাইয়াও আসছে। প্রিয়ন্তী বিরক্তি চেপে বলল, লাবু, কি দরকার ছিল এত রিস্ক নিয়ে ওই বাসায় যাওয়ায়? লাবণী স্মিত হেসে বলল, আরে রিস্ক কিসের? আমার ওদের মোটেও ভালো মনে হয় না। লাবণী আশ্বস্ত করে বলল, আরে পুলিশ প্রোটেকশন আছে তো, চিন্তা কিসের? প্রিয়ন্তী কথা বাড়াল না, এইসব ওর কাছে অসহ্য লাগছে। কেন যেন সৌরভকেও খুব অসহ্য লাগছে। প্রিয়ন্তীর বোন এখন আর চাইছে না যে সৌরভের সাথে বিয়েটা হোক। আশ্চর্য ব্যাপার হল, প্রিয়ন্তী নিজেও চাইছে না। কেন চাইছে না সেটার স্ট্রং কোনো লজিক ওর কাছে নেই। প্রিয়ন্তী এ যুগের স্মার্ট মেয়ে। সৌরভের সাথে সারা সম্পর্ক ছিল, কিন্তু তার জন্য যে সৌরভকে অসহ্য লাগছে তা না। ব্যাপারটা যে ঠিক কি সেটা ও নিজেও জানে না। সৌরভ এলো সন্ধেবেলায়, মাথায় নানান রকম চিন্তাভাবনা। বিকেলে বানানো চিকেন রোল ওভেনে একটু গরম করে লাবণী দিয়েছিল, অল্প একটু খেয়ে সেটা ও আর খায়নি। তবে বেশি চিনি দিয়ে 1 কাপ চা খেল।
পুরো সময়টাতে প্রিয়ন্তী নিজের ঘরে মাথা ব্যথার অজুহাতে বসেছিল। সৌরভের সাথে দেখাও করেনি। আপাতত সেটা নিয়ে সৌরভ ভাবছেও না। এখন ভাবনা চিন্তা কেবল ওই ডাবল মার্ডার কেস নিয়ে। লাবণীর কাছে ওই বাড়ির ব্যাপারে পুরো ডিটেল শুনে নিল। পুরো সময় কেবল হুঁ হ্যাঁতেই চালিয়ে নিল সৌরভ, তেমন একটা কথা বলল না। ফেরার সময় ভাবল এসেছে যখন তখন একবার সারার ঘর দেখবে। তাই দারোগা সাহেবকে ফোন করে চাবি পাঠানোর কথা বলল। সৌরভ আজ অনেকটা সময় নিয়ে ঘরের জিনিসপত্র দেখছে। ঘরে অল্প কিছু ফার্নিচার, এত বড় ফ্ল্যাটে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ফার্নিচার থাকার কথা, কিন্তু তেমন মনে হচ্ছে না। মাস্টার বেডরুমে যা একটু ফার্নিচার দেখা যাচ্ছে, বাকি রুমসহ গোটা ঘরটাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সৌরভ ফ্ল্যাট থেকে বেরিয়ে বিল্ডিংয়ের কেয়ারটেকারের সাথে দেখা করতে গেল। ভদ্রলোক পুলিশ দেখে কিছুটা ভড়কে গেল। ঠোঁট ভিজিয়ে বলল, জি স্যার, বলুন। সারা তাবাস্সুম কি নিয়মিত ভাড়া দিতেন? জি স্যার। আমি যতদূর শুনেছি উনি অনেকের সাথেই ঝগড়া করেছেন, নর্মাল ব্যাপারে অকথ্য ভাষায় গালাগালি দিতেন। তার জন্য কি ওনাকে বাড়ি ছাড়বার কোনো নোটিশ দেয়া হয়েছে? কেয়ারটেকার ভদ্রলোক শুকনো ঢোক গিলল, বলল, জি না স্যার। কেন দেয়া হয়নি? এটা তো এ শহরে বাড়িওয়ালাদের নিয়ম। আসলে স্যার, উনি 6 মাসের ভাড়া অ্যাডভান্স পেমেন্ট করে ফ্ল্যাটে উঠেছিলেন। সৌরভের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বলল, এরকম কেন? নর্মালি তো 2 মাসের অ্যাডভান্স ক্লিয়ার করতে হয়। স্যার, আমি এই ব্যাপারে সঠিক জানি না। সৌরভ আর কিছু বলল না। ঘরে ফিরে সৌরভ খাওয়া দাওয়া আর গোসলের জন্য 20 মিনিট ব্যয় করল। তারপর কম্পিউটারের সামনে বসে পড়ল এক কাপ কফি নিয়ে। প্রথমে ইন্টারনেটে সার্চ করে হেমলক সম্পর্কে জানল। হেমলক সম্পর্কে যা জানল তা হল হেমলক দেখতে প্রায় গাজরের মতো, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মূল অবস্থায় গাজরের মতো দেখতে, এমনকি স্বাদও প্রায় গাজরের মতো। তাই সালাদ কিংবা জুসের সাথে মিশিয়ে দিলে টের পাওয়ার সম্ভাবনা নেই। অপরাধী ভিকটিমদের শরীরে হয়তো এভাবেই হেমলক দিয়েছে। আর একটু ঘাটাঘাটি করতেই জানতে পারল যে হেমলক খাওয়ার সাথে সাথে মৃত্যু হয় না, মৃত্যু হতে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। সেই ক্ষেত্রে শরীরে বিষ পৌঁছালে আস্তে আস্তে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। হাত পা নিস্তেজ হতে শুরু করে, এমনকি ভিকটিম কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলে। সোজাভাবে বলতে গেলে তিলে তিলে মরে যাওয়া। ভিকটিম বুঝতে পারে যে সে মারা যাচ্ছে, কিন্তু কোনো রকম সাহায্য কিংবা নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারে না। সৌরভ মোটামুটি একটা ব্যাখ্যা দাঁড় করাল। খুনি একজনই, কিন্তু খুনির সাথে সক্রিয়ভাবে আরও কয়েকজন হয়তো আছে। হেমলক জোগাড় করে সেটা খাবারে, খুব সম্ভবত সালাদে মিশিয়ে ভিকটিমের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর যখন ভিকটিমের শরীর যখন নিস্তেজ হল, কথা বলা যখন বন্ধ হল, তখন অতি দ্রুত সালাদের প্লেটটা পরিষ্কার করা হলো। এরপর আলাদা করে যে খাবারটা নিয়ে এসেছিল সেটা সুন্দরভাবে টেবিলে গুছিয়ে রাখা হলো, যেন দেখে মনে হয় খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে। এরপর ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ঘরের সব জায়গা থেকে প্রমাণ লোপাট করা হলো। যেহেতু খুনি প্রফেশনাল না কিন্তু বুদ্ধিমান, সেহেতু সে গোসল করে পরিপাটি হয়ে বিল্ডিং থেকে বেরিয়েছিল। এতটুকু ব্যাখ্যা সৌরভ দাঁড় করালো। ঘটনা এরকম হবার চান্স 80%। তবে একটা ব্যাপার 100% শিওর যে ভিকটিম সারার খুব পরিচিত কেউ, যার অনেক গোপন তথ্য সারা কিংবা ওর হাজবেন্ড জানে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। সারা রাত সৌরভ ঘুমাল না। ইন্টারনেট ঘাটাঘাটি করে আরও কিছু তথ্য কালেক্ট করল। তারপর কেস স্টাডি করল অনেকক্ষণ সময় ধরে। প্রত্যেকের স্টেটমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। বুদ্ধি করে প্রতিটি স্টেটমেন্ট দারোগা সাহেবকে দিয়ে রেকর্ডও করেছে। সেগুলোও শুনল, কিন্তু তেমন কিছু পেল না। এই করেই রাত প্রায় কেটে গেল। ফজরের আজানের সময় 1 কাপ কফি আর 1 স্লাইস কেক খেয়ে ঘুমাতে গেল। ঘুম ভাঙল বেলা 11টার দিকে। ফোনের কর্কশ রিংটোনটা অনবরত বেজেই চলেছে। সৌরভ ঘুম ঘুম গলায় ফোন তুলে বলল, হ্যাঁ দারোগা সাহেব, বলুন। স্যার, আপনি বলেছেন কোথায় নাকি যাবেন? স্যার, কখন যাবেন? সৌরভ হাত বাড়িয়ে ঘড়িটা নিয়ে সময় দেখে বলল, আজ আর হচ্ছে না দারোগা সাহেব, আজ আপনি অন্য কাজ করুন। দারোগা সাহেব আমতা আমতা করে বলল, স্যার, আমরা কোথায় যাব? চাঁদপুর যাব। আর কিছু? জি না স্যার। আচ্ছা। সৌরভ আরও কিছুক্ষণ বিছানায় গড়িয়ে নিল। তারপর উঠে গোসল করল। ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা ভেজে ডিম অমলেট করে ঝটপট খাওয়া শেষ করল। সকালের কফিটা ঘরে না খেয়ে বেরিয়ে গেল। সেদিন নীরার হাতে চা খেয়েছিল, আজ কফি খাবে। লাবণ্যের হাতে কোনো কাজ নেই। চুপচাপ বসে কিছুক্ষণ বই পড়েছে, তারপর অনলাইনে পত্রিকা পড়েছে। প্রিয়ন্তী বাসায় নেই।
সৌরভের সাথে বিয়েটা পুরোপুরি ভেঙে গেছে এবার। প্রিয়ন্তীর জন্য অলরেডি এই কদিনের মধ্যে পাত্রও দেখা হয়ে গেছে। লাবণ্যী এই ব্যাপারটা নিয়ে একটু আপসেট। সৌরভ ব্যাপারটা জেনে কিছুক্ষণ থম মেরে বসেছিল, কিছু বলেনি। লাবণ্যী জিজ্ঞেস করেছিল প্রিয়ন্তীর সাথে এই ব্যাপারে কথা বলবে কিনা, কিন্তু সৌরভ বলল ওর কিছু বলার নেই আপাতত। সৌরভ নীরাদের বাড়িতে এসেছে অসময়ে। ভেবেছিল নীরা বাড়ি থাকবে না, কিন্তু দরজা খুলল নীরা নিজেই। একটুও অপ্রস্তুত হল না, যেন একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসুন। সৌরভ একটু হাসি বিনিময় করে ভিতরে ঢুকল। নীরা আজও পরিপাটি হয়ে আছে। প্রিয়ন্তীকেও এমনই দেখেছে, ঘরের মধ্যেও সেজেগুজে বসে থাকে। নীরা বলল, চা নাকি কফি? সৌরভ একটু রহস্য করে বলল, চা তো সেদিন খেয়েছি, আজ কফি হোক। নীরা জোর করে যেন একটু হাসল। কফির ফরমাইশ দিয়ে এসে সৌরভের মুখোমুখি বসে বলল, বলুন। সৌরভ কোনো ভনিতা না করেই বলল, আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। উনি নিশ্চয়ই এখনো ঘুমিয়ে নেই? নীরা গম্ভীর মুখে বলল, ওনার সারারাত ঘুম হয় না, তাই দিনের বেলা ঘুমায়। তবে উনি এখন জেগে আছে, আপনি আসুন। সৌরভ নীরাকে অনুসরণ করে ঘরে ঢুকল। ঘরটা যে কোনো রোগীর ঘর সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঘরে ঢাউস সাইজের একটা খাট, খাটের পাশে ছোট ওয়ার্ড্রোব, আরেক পাশে একটা ফ্রিজ। সম্ভবত সেখানে খাওয়ার দাবারের পরিবর্তে ওষুধ রাখা হয়, কারণ ফ্রিজটা ছোট সাইজের। সৌরভ ঘরে ঢুকেই বুঝল নীরা ওকে মিথ্যা বলেছিল হাজবেন্ডের ব্যাপারে। বলেছিল ভদ্রলোকের অসুস্থতা ডাক্তাররা ধরতে পারেন না, অথচ এখন সৌরভ দেখল যে ভদ্রলোক প্যারালাইজড। সৌরভকে দেখে ভদ্রলোক হাসি মুখে বলল, আমি মনে মনে আপনার অপেক্ষাই করছিলাম। কেন? ভদ্রলোক হেসে বলল, পুলিশ গোয়েন্দা এদের তো ফেস করতেই হবে, এই জন্য আর কি। আপনার কাজ শুরু করুন। ঠিক তখনই নীরা ঘরে ঢুকল কফি নিয়ে। কফি সৌরভের হাতে দিয়ে বেরিয়ে গেল। সৌরভকে নীরার স্বামী বলল, আপনি কফি খেতে খেতে যা বলার বলুন। সৌরভ জিজ্ঞেস করল, সারা তাবাস্সুমের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? দেখুন, আমার স্ত্রী আপনাকে কি বলেছে সেটা জানি না, তবে সারার সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ ছিল। 6 বছর আগে আমার ক্যান্সার হয়। ক্যান্সারে রিকভার করলেও আমার এক সাইড পুরাই প্যারালাইজড হয়ে যায়। অগত্যা চাকরি বাকরি বাদ দিয়ে এই বিছানাকে সঙ্গী হিসেবে মেনে নিতে হয়েছে। আমার ফ্যামিলিতে এক ছোট ভাই ছাড়া আর কেউ নাই। বাবার প্রপার্টি বিক্রি করে যেটুকু সম্বল ছিল তা দিয়ে নীরা আর সারা মিলে রেস্টুরেন্ট খুলেছিল, কিন্তু চারদিকে লস আর লস। ধার দেনায় জর্জরিত করে সারা পালিয়ে গিয়েছিল জাহাঙ্গীর কবির নামের ভদ্রলোকের সাথে। পালিয়ে গিয়েছিল মানে? জাহাঙ্গীর কবির যেখানে কাজ করত সেখানকার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট। লিখেছেন সাবিকুন নাহার নিপা। সৌরভ অবাক গলায় বলল, জাহাঙ্গীর কবির অফিস থেকে টাকা চুরি করে পালিয়েছিল? নীরার স্বামী মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ছিলেন তিনি। বেশ ভালো টাকা বেতন পেতেন, কিন্তু নিজেদের লোভ আর নির্বুদ্ধিতার কারণে সব খুইয়ে পথে বসেছে। সৌরভ উৎসুক গলায় বলল, এক্স্যাক্ট কি ঘটেছিল বলতে পারবেন? মাহিন মাথা নেড়ে হ্যাঁ বললেন। তারপর হাতের কাছে রাখা পানির বোতল থেকে এক চুমুক পানি খেল। তারপর বলল, যতদূর শুনেছি জাহাঙ্গীর কবির একজন স্ট্রাগলার ছিলেন। বাবা মারা যাবার পর মামার বাসায় থেকে পড়াশুনো করেছেন। রেজাল্ট ভালো ছিল আর কাজেও বেশ স্মার্ট থাকায় বেশ ভালো পজিশনের চাকরি পেল। নিজের হার্ড ওয়ার্কিংয়ের কারণে তরতর করে উপরে উঠতে শুরু করল। চাকরির 7 বছরে ফ্ল্যাট গাড়ি সব করে ফেলল। ততদিনে সারার সাথে সেটেলড হয়ে গেছিল। একসময় দুজন মিলে সিদ্ধান্ত নিল যে অস্ট্রেলিয়া যাবে। জাহাঙ্গীর কবির আগে গিয়েছিল, মাসখানিক পর সারা যাবে, কিন্তু টিকিট পেতে দেরি হওয়ায় আরও 2 মাস লেট হয়ে যায়। তারপর তো সারা গিয়েছিল মনে হয়। হ্যাঁ, যাবার আগে আমার শ্বশুরের সম্পত্তির ভাগবাটোয়ারা করে গিয়েছিল। আচ্ছা, তারপর? সারা যাওয়ার কয়েকদিনের মধ্যে জানা গেল জাহাঙ্গীর কবির অফিসের কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাইন নকল করে প্রায় $1.5 কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়েছে। সৌরভ অবাক গলায় বলল, ও মাই গড! শুধু তাই নয়, নিকেতনে জাহাঙ্গীর কবিরের একটা প্লট ছিল যেটা সারার নামে ছিল। সেটা নাকি জালিয়াতি করে দুজনের কাছে বিক্রি করা হয়েছে। সৌরভ এই কথাটা শুনে হেসে ফেলল, বলল, এত গুটিবাজি? হ্যাঁ, অফিস থেকে স্টেপ নিয়েছিল জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে, তাই ওখান থেকে বাধ্য হয়েছিল ফিরে আসতে। আর ফিরে এসেছিল নিঃস্ব হয়ে। হ্যাঁ, আমার তখন নীরার সাথে নতুন বিয়ে হয়েছে। ফিরে এসেই শুরু হলো তার নতুন ঝামেলা। আরও সম্পত্তি চাই। আমার শাশুড়ি মায়ের সম্পত্তির ভাগটুকু নেয়ার জন্য উঠে পড়ে লেগেছিল।
কিন্তু সে কিছুতেই রাজি হলেন না। এই নিয়ে অশান্তি তো মারা যাওয়ার আগ পর্যন্ত হয়েছে। আচ্ছা, সারা লাস্ট কবে এই বাসায় এসেছিল? ওই যে মারা যাওয়ার 2 দিন আগে সম্ভবত। একটু ভালো করে ভেবে বলুন। মাহিন হেসে বলল, দিন তারিখ আমার খুব মনে থাকে। ওই দিনটা তো আমার আরও স্পষ্ট মনে আছে। ওই দিনটা নীরা গিয়েছিল সুপার শপে বাজার করার জন্য, কারণ পরদিন শবে বরাত ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। মাহিন হেসে বলল, মাই প্লেজার। সৌরভ ইতস্তত করে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। সেটা কি? আপনার ইনভেস্টিগেশনের বাইরে? না, ইনভেস্টিগেশনের ভিতরেই বলা চলে। তাহলে যে কোনো প্রশ্ন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। আপনার অসুখটা আসলে ঠিক কিভাবে? আসলে সেটা ডাক্তাররাও ঠিক বলতে পারছেন না। 2 বছর আগে হঠাৎ একদিন বাম হাতটা অসাড় হয়ে গেল। এরপর আস্তে আস্তে পুরো সাইড ধরে গেল। দেশের ডাক্তার, বিদেশের ডাক্তার, কেউ কোনো রোগ খুঁজে পেল না। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক চলছে, শুধু বাম হাত থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইজড হয়ে আছে। স্ট্রেঞ্জ। আমার মায়েরও এমন ছিল। 34 বছর বয়সে তৃতীয় সন্তান জন্ম দেবার পর তার অবস্থাও এমন হয়েছিল। আমার ছোট বোনের তখন বয়স কেবল 3 মাস। মা ঘুম থেকে উঠে বলেছিল তার কোমর থেকে পা পর্যন্ত নাড়াতে পারছে না। ডাক্তাররা কোনো উপসর্গ খুঁজে পাননি। বাকি জীবন তাই ওভাবেই কাটিয়ে দিতে হয়েছে। সৌরভ নরম গলায় বলল, বিষয়টা দুঃখজনক। মাহিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। আসলে ব্যাপারটা হলো মানুষ পরিস্থিতির দাস। পরিস্থিতি যাই আসুক সেটাকে মানিয়ে নিতে হয়। ঠিক বলেছেন মাহিন সাহেব, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল। আপনি অনেক সুন্দরভাবে কথা বলেন। ফ্যামিলির আর কেউ তো সেভাবে কিছু বলেইনি। মাহিন হাসল, বলল, আসলে মুখে যাই বলুক, ভিতরে ভিতরে সবাই একটা শখ পেয়েছে। স্বরূপ আচমকা জিজ্ঞেস করল, আপনার সাথে সারা তাবস্সুমের সম্পর্ক কেমন ছিল? ভালো না। সহজ সরল স্বীকারোক্তিতে সৌরভ খানিকটা অবাক হল। বলল, কারণ কি নীরার সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা? হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে, একসাথে পার্লার করার জন্য টাকা নেয়ার পর আমার কাছে আবারও এসেছিল টাকার জন্য। কিছু বিদেশি শেয়ার কিনে রাখবে। আমেরিকান এক বন্ধুকে দিয়ে কিনিয়ে রাখবে। আমি এসব গুলবাজিতে বিশ্বাস করলাম না, বরং বলেছিলাম আগের টাকা না পেলে ওর বিরুদ্ধে স্টেপ নেব। আপনার ইনকাম সোর্স কি? মাহিন পাশের ড্রয়ার থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল, আমি একটা অ্যাড এজেন্সির কন্টেন্ট রাইটার। তাছাড়া একটা প্রোডাকশন হাউসের স্ক্রিপ্ট রাইটার হিসেবেও জয়েন করেছি মাস 6 আগে। কথাটা বলে আরও কিছু কাগজ বের করে দিল। মাহিন আরও বলল, তাছাড়া আমি একজন ফ্রিল্যান্সারও, অনলাইন বিজনেসও আছে। সৌরভ অবাক গলায় বলল, আপনি তো পুরোপুরি ব্যস্ত মানুষ। এক্স্যাক্টলি। আসলে বাসায় থাকি বলে লোকে ভাবে শুয়ে বসে থাকি, আর যদি শোনে অসুখ আছে তাহলে তো কথাই নেই। আপনি কি রাত জেগে লেখালেখি করেন? লেখালেখির উদ্দেশ্যে রাত জাগি না, ইনসমনিয়ায় আক্রান্ত, তাই ভাবলাম সময়টাকে কাজে লাগাই। বাহ। লাস্ট প্রশ্ন, নীরার সাথে আপনার সম্পর্ক কেমন? মাহিন হেসে বলল, নীরা আর আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের ভালোবাসা এখনও আগের মতোই আছে। আর নীরার মা ভাই? দুজনেই যথেষ্ট স্নেহ করেন। ইভেন আমার অসুস্থতার সময়ে এরা পাশে থাকার সাথে সাথে ফিনান্সিয়ালি অনেক হেল্পও করেছে। বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে, যেটা দেবার সামর্থ্য আমার আর আমার পরিবারের ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ইটস ওকে, এটা তো আমার কর্তব্য। স্বরূপ বেরিয়ে গেল। নীরা সোফায় বসা ছিল। স্বরূপকে দেখে হাসল। স্বরূপ বলল, আপনি অনেক কিছুই বলেননি যেটা আপনার হাজবেন্ড বলেছে। কেন নীরা? নীরা হেসে বলল, আপনি আমাকে যতটুকু জিজ্ঞেস করেছেন ততটুকুই বলেছি। আগ বাড়িয়ে কিছু বলতে গেলে পুলিশ তো সেটা ভালো চোখে দেখেন না। সৌরভ হেসে বলল, ভেরি স্মার্ট আনসার। নীরা মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখল। সৌরভ বলল, আপনাদের কোনো ব্যাপারে ইন্টারেস্ট নেই? আই মিন কেসের ব্যাপারে? স্ট্রেঞ্জ। নীরা হেসে বলল, আমার ভাই ভাবির সত্যিই কোনো ইন্টারেস্ট নেই। এমনকি তারা এই বাসায় আসাও বন্ধ করেছে। কেস ক্লোজ না হওয়া পর্যন্ত আসবেও না। আর মাকে ইচ্ছে করে অনেক কিছু জানানো হয় না, কারণ সেসব নিতে পারে না। তার যথেষ্ট বয়স হয়েছে। আর বাকি রইলাম আমি। আপনি তো প্রথম দিন থেকে আমাকে ক্রাইম সাসপেক্ট হিসেবে ধরে নিয়েছেন, তাই চুপচাপ থাকি।
কিছু আপডেট জানলে সেটা নিশ্চয়ই জানাবেন, তাই নয় কি? সৌরভ আবারও হাসল, বলল, ভিকটিমদের শরীরে যে হেমলক পাওয়া গেছে সেটা জানেন? নীরা ঠোঁট উল্টে বলল, আপনি বা দ্বারকা সাহেব কেউ তো জানাননি। সৌরভ হেসে বলল, আপনি আমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুগ্ধ করছেন। মাই প্লেজার। ওকে, লাস্ট কোয়েশ্চেন। ২৪ তারিখ রাতে কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। সিসিটিভি ফুটেজ দেখে নিতে পারেন। সৌরভ আর কিছু বলল না। এরা প্রতিটি মানুষই ঠান্ডা মাথার। সবকিছু প্রিপ্ল্যান্ড নয় তো? সিঁড়ি বেয়ে নেমেও সৌরভ ফেরত এসে নীরাকে বলল, তুষল কি করছে? ওর ঘরেই আছে, ডাকবো? না, চলুন যাই। বাচ্চাটা আজও খাতায় আঁকিবুকি করছে। আশ্চর্য ব্যাপার হল, ঘুরে ফিরে একই ছোট ছোট নীল ফুলগুলোই আঁকছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। ওসি তরিকুল ইসলাম সৌরভকে বলল, সবাইকে একবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ভালো হইত। সবগুলা বাপ বাপ করে সত্যি কথা উগড়াই দিত। সৌরভ কফিতে চিনি মিশাতে মিশাতে বলল, তার জন্য তো প্রমাণ লাগবে। কারো বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে তবেই না অ্যারেস্ট করা যেত। তরিকুল ইসলাম বলল, আমার মনে হয় পুরা ফ্যামিলি মিলেই কাজ করেছে। হতেই পারে, খুনি একজন না কয়েকজন মিলেই কাজ করছে। এই জন্যই তো বলছি, খুন করছে ওই নীরা নামের বদমেয়েটা, আর ওরে মদত দিচ্ছ ওর ভাই। খুনের প্ল্যান বেরোইছে ওর স্বামীর মাথার থেকে। পঙ্গু মানুষ তো, তাই বুদ্ধি বেশি, বৈশা বসে সব প্ল্যান করছে তাই। সৌরভ স্মিত হেসে বলল, বুঝলাম, কিন্তু তাদের ধরতে তো প্রমাণ লাগবে। এসব আমরা বলি তো আর কিছু করতে পারব না ওসি সাহেব। ওসি সাহেব আক্ষেপের সুরে বলল, সত্যি সৌরভ, ১৪ শিকের ভেতরে যদি ১ ডোজ কায়দা মতো দেয়া যাইত, তাইলে ১ ঘণ্টায় থলের বিড়াল বাইর হইয়া যাইত। এমন সময় দারোগা সাহেব হন্তদন্ত হয়ে ছুটে এলেন, বলেন, স্যার, একটা খবর আছে। সৌরভ উৎসুক গলায় বলল, স্যার, খবরটা হইল হ্যামলক কোথায় পাওয়া যায় এই রহস্য উদ্ঘাটন করতে পারছি। সৌরভ নিভে গেল, বলল, আমি ভাবলাম আপনি খুনিকেই ধরে ফেলছেন। দারোগা সাহেব তাতে ক্ষান্ত হলেন না। তিনি তার মতো বলতে লাগলেন, স্যার, হ্যামলক কাটার পর দেখতে গাজরের মতো, স্বাদও কিছুটা তেমন, আর এটা হার্বাল শপে খোঁজ করলে পাওয়া যাবে, তবে এটা খুব রেয়ার। সৌরভ চুপচাপ শুনলেও ওসি সাহেব থামিয়ে দিয়ে বলল, এইসব তো সৌরভ আরও ২ দিন আগে নেটে খোঁজাখুঁজি করে পাইছে, আপনি নতুন কিছু পাইলে বলেন। দারোগা সাহেব এবার দপ করে নিভে গেলেন। ভদ্রলোক অনেক সময় ধরে খুঁজে টুজে সব ইনফরমেশন বের করেছিল, আর তাতে এক বালতি জল ঢেলে দিল। সৌরভ দারোগা সাহেবের উদ্দেশ্যে বলল, আপনাকে জাহাঙ্গীর কবির সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছেন কি? দারোগা সাহেব খুশি খুশি গলায় বলল, জি স্যার। এরপর পকেট থেকে একটা কাগজ বের করে সৌরভের দিকে দিয়ে বলল, স্যার, জাহাঙ্গীর কবিরের বাড়ি চাঁদপুরের সিরকালিয়ায়। সিরকালিয়া কি গ্রামের নাম? জি স্যার, তবে উন্নত মানের গ্রাম, মফস্বলের চেয়ে একটু গ্রাম আর কি। আচ্ছা, তারপর? জাহাঙ্গীর কবিরের কেউ নাই, এক ভাই আছে যিনি দেশের বাইরে থাকে। খবর আছে যে তার সাথে সম্পর্ক খারাপ। পৈতৃক ভিটটা নাকি জাহাঙ্গীর কবির বিক্রি করে দিয়েছে, সেই টাকার ১ টাকাও নাকি কাউকে ভাগ দেয়নি। ভদ্রলোক ১ নম্বরের সন্ডাইত, আর বিয়েও করেছিল সেরকম একজনকে। শেষ কথাগুলো বলল একটু নিচু গলায়। দারোগা সাহেব বলল, স্যার, কিছু বললেন? সৌরভ বলল, না, আপনি কন্টিনিউ করুন। জাহাঙ্গীর কবির যে মেয়েটাকে বিয়ে করেছে তাকেও কিন্তু বাধ্য হয়ে করেছে স্যার। সৌরভ অবাক গলায় বলল, যেমন? জি স্যার, মেয়ের বাপকে ভুজুং ভাজুং বুঝিয়ে ১০ লাখ টাকা নিয়েছিল, ফেরত দেবার নাম নেই, তারপর নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছে। তাছাড়া মেয়ের পাস্ট হিস্ট্রিও ভালো না। ক্লিয়ার করে বলুন দারোগা সাহেব। স্যার, মেয়ে এর আগে একজনের সাথে ভাগ ছিল, সেই ছেলে নাকি মদ গাঁজা খেয়ে বউ পেটাত, সেখান থেকে ছাড়িয়ে আনা হয়েছিল, আর তারপরই জাহাঙ্গীর কবিরের সাথে বিয়ে হয়। ওরে শালা, এ তো দেখি ব্লকবাস্টার সিনেমার গল্প। স্যার, আরেকটা ব্যাপার আপনাকে বলা হয়নি। কি ব্যাপার? মাসখানেক আগে নীরা ইন্ডিয়া গিয়েছিল। তাতে কি? স্যার, হিমলক কিন্তু বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ায় অ্যাভেলেবল বেশি। সৌরভ চমকে উঠল, আসলেই তো, এই বিষয়টা তো ও নেটেও দেখেছে। লাবণী সৌরভকে ফোন করে বলল, ভাইয়া, আমি আর ওই বাড়িতে যাব না। সৌরভ অবাক হল না একটুও।
বলল, হোয়াট হ্যাপেন্ড? লাবণী যা বলল তার সারমর্ম হল এই যে আজ বিকেলে লাবণী যথারীতি তুষলকে আঁকা শেখাতে গিয়েছে, কিন্তু গত কদিন ধরে তুষল ওর কাছে কিছু শিখছে না, হাবিজাবি এঁকে যাচ্ছে। লাবণী চেষ্টা করেছে অন্য কিছু আঁকানোর জন্য, কিন্তু পারেনি। তুষল উল্টো লাবণীকে দুদিন আগে খামচি দিয়েছে। আজ আবারও যখন জোর করল তখন লাবণীকে কামড়ে দিয়েছে। ব্যাপারটা দেখে নীরা হাসি মুখে লাবণীকে বলল, লাবণী, আই থিঙ্ক তুষল তোমাকে আর পছন্দ করছে না, তাই তুমি না আসলেই ভালো। তাছাড়া তুমি তো এই বাড়ি গোয়েন্দাগিরি করতে আসো। অপস, সরি, তুমি তো আসো স্পাইগিরি করতে। অ্যাম আই রাইট? সব শুনে সৌরভ বলল, ওকে, আর যেতে হবে না। তবে এই গুটিবাজ মেয়ে আর কত গুটিবাজি করে সেটাও আমি বের করব। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। প্রতিদিনের মতো সৌরভ খাওয়া শেষ করে কফি হাতে স্টাডিতে বসল। এই কেসের কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না, অথচ একটার পর একটা দিন চলেই যাচ্ছে। মিডিয়ার লোকজন নিত্য নতুন কাহিনী করছে। প্রতিটি নিউজের শেষে একটা কথাই বলা হয়, পুলিশ এখনও জরা মার্ডার কেসের কিনারা করতে পারেনি। অথচ পুলিশ যে দিনরাত এক করে ফেলছে সেটা কেউ দেখছেও না। উপরমহল থেকেও চাপ আসছে একের পর এক। সৌরভ হাল ছাড়েনি, সে প্রতিটি ঘটনায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ও জানে যে অপরাধী কিছু একটা ক্লু নিশ্চয়ই ভুল করে ফেলে রেখেছে, কিংবা এখন ভুল করে ফেলবে। কারণ পারফেক্ট ক্রাইম বলে আসলে কিছু হয় না, অপরাধী একদিন না একদিন ধরা পড়েই যায়। সৌরভ তাই চেষ্টা করছে ছোট ছোট সব ব্যাপারগুলো খতিয়ে দেখতে। সৌরভ ফোন হাতে নিয়ে লাবণীকে ফোন করল। দুবার রিং হতেই লাবণী ফোন ধরল। ফোন ধরে বলল, হ্যাঁ ভাইয়া বলো। লাবো, কাল তুমি আরও একবার ওই বাসাতে যাবে, আর এটাই লাস্ট। কিন্তু কেন? কেন সেটা তোমাকে সকালে টেক্সট করে জানাবো, কিন্তু তুমি নীরাকে গিয়ে বলবে যে তুমি টাকা নিতে এসেছ। যে কদিন তুষরকে আঁকা শিখিয়েছ সে কদিনের টাকা চাইবে। আচ্ছা, কিন্তু তার পর করবটা কি? সেটা আমি তোমাকে পরে বলে দেব। ভাইয়া, আরেকটা কথা। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়ন্তীর ব্যাপারে কিছু শুনতে চাচ্ছি না লাবু। প্রিয়ন্তীর নট মাই হেডেক। আপাতত আমি এই কেসটার ব্যাপারে ভাবতে চাই। লাবণী আর কিছু বলল না। সৌরভ ফোন রেখে নিজের কাজে মন দিল। সবার স্টেটমেন্টে চোখ বুলাতে লাগল। সারা যেদিন খুন হয়েছে সেদিন সরকারি ছুটি ছিল। শবে বরাতের রাতে বিল্ডিং অন্যান্য দিনের চেয়ে নিরিবিলি ছিল। সবাই প্রায় ইবাদতবন্দিগিতে ব্যস্ত ছিল। অপরাধী এই সুযোগটুকু নিয়েছে, খুবই স্মার্টলি কাজটা করেছে। যেই কাজ করেছে সে জানে এই বিল্ডিংয়ে কখন কি হয়। সিসিটিভি ফুটেজ যে ওই ফ্লোরের নষ্ট সেটা খুব ভালোভাবেই জানে। এই কাজটা নীরার পক্ষে করা সম্ভব না, কারণ নীরার বাসায় সারার প্রবেশাধিকার একদমই নিষিদ্ধ ছিল। তাছাড়া নীরা না হলেও সে অন্য কাউকে দিয়ে করাতে পারে। হতে পারে তার মাকে দিয়ে ব্যাপারটা করিয়েছে। সৌরভ নিজের মনকে প্রবোধ দিল, বয়স্ক একজন মহিলাকে এটা করবে? করতে পারে, হয়তো তার এই মেয়ের জন্য অন্য ছেলেমেয়েদের জীবন পাঞ্ঝে হয়ে যাচ্ছে, সেটা মেনে নিতে না পেরে বাধ্য হয়েছে এটা করতে। কিন্তু নীরার সাথে আর কে থাকতে পারে? মাহিনের সশরীরে থাকবার কথা নয়, সে বড়জোর বুদ্ধি দিতে পারে কিংবা পুরো প্ল্যানটা তৈরি করতে পারে। কিন্তু প্ল্যান এক্সিকিউট করতে আরও লোকের দরকার হয়েছে। কারা সেই লোকজন? সৌরভের ঘুম ভাঙল আজ সকাল সকাল। ঘুম থেকে উঠে দেখল 6:40 বাজে। সৌরভ কিছু সময়ের জন্য দৌড়াতে গেল বাসা সংলগ্ন বড় মাঠের দিকে। ফিরে আসার সময় দোকান থেকে পরোটা, বুটের ডাল, সবজি কিনে নিয়ে এসেছে। আজ কয়দিন ধরে ওর বাসার মেয়েড আসছে না, তাই বাধ্য হয়েই রেস্টুরেন্টের খাবার দাবারই পেটে চালান পড়ছে। এতে যে খুব একটা অসুবিধে হচ্ছে তেমন না, কিন্তু পেটে সইতে একটু বেগ পোহাতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষে সৌরভ কড়া লিকারের 1 কাপ কফি খেল। খেতে খেতে আজকের রুটিনটা মোটামুটি গুছিয়ে নিল। প্রথমে থানায় যাবে, সেখান থেকে যাবে সারার ভাইয়ের ওই ভুতুড়ে বাড়িটায়, আর সব শেষে যাবে চাঁদপুর, জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় পক্ষের ওই স্ত্রীর দেখা করার জন্য। সোজা সাপটা সরল মুখের আড়ালে কোনো রহস্য আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। লাবণীকে দেখে নীরা অবাক হল না, স্বাভাবিকভাবেই বলল, তুষল ওই ঘরে আছে, আপনি চলে যান। লাবণী কি বলবে ভেবে পেল না। ও আজ এখানে তুষলের জন্যই এসেছে। সৌরভ বলে দিয়েছে যে টাকা চাইবার বাহানায় বাড়িতে ঢুকলেও যে করেই হোক একবার তুষলের সাথে যেন দেখা করে। তাই লাবণী মোটামুটি তৈরি হয়ে এসেছিল যে বলবে শেষবারের মতো তুষলের সাথে দেখা করবে। কিন্তু এ যেন মেঘ না চাইতেই জলের মতো ব্যাপার হয়ে গেল। নীরা নিজেই বলল তুষলের সাথে দেখা করবার কথা। নীরা বিনয়ী গলায় বলল,
লাবণী, কালকের ব্যবহারের জন্য সরি। আসলে আপনাকে হার্ট করে কথা বলা আমার উদ্দেশ্য ছিল না। তবুও হার্ট করলে সরি। লাবণী হাসার চেষ্টা করে বলল, ইটস ওকে। মীরা হেসে বলল, অ্যাকচুয়ালি আপনি বাসায় এসে যেভাবে পুলিশের চোখে আমাদের দেখেন, তাতে আমরা কিছুটা হলেও বিব্রত বোধ করি। লাবণী কিছু বলল না। মীরা আবারও বলল, দেখুন, আমরা এতটা বোকা না মার্ডারের মতো সিলি কোনো কাজ করব। স্পেশালি আমি তো নই। পার্সোনালি আমি প্রতিটি ব্যাপারেই পজিটিভ থাকি, সেটা আমাকে দেখলেই হয়তো বুঝবেন। এইসব খুন খারাপির দিকে যাওয়ার তাই কোনো প্রশ্নই আসে না। আর একটা ব্যাপার তো সত্যি যে মন্দ হোক ভালো হোক, শি ইজ মাই সিস্টার। লাবণী ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখল। এসব কথা ওকে শোনানোর মানে কি সেটা এখনও বুঝে উঠতে পারছে না। মীরা আবারও বলল, আপনি তুষলের সাথে দেখা করুন। ও যদি আপনাকে আগের মতো পছন্দ করে তাহলে এই বাসায় আপনি নিয়মিত আসবেন। আমার পক্ষ থেকে কোনো রকম সমস্যা নেই, বরং বাচ্চাটার ভালো থাকাটাই ফার্স্ট প্রায়োরিটি। ওকে। মীরা লাবণীকে ডেকে শ্লেষের সুরে বলল, বাই দ্য ওয়ে, তুষল আপনাকে হঠাৎ তো অপছন্দ কেন করছে? সেটা তো জানি না, আমিও ব্যাপারটাই অবাক হইছি খুব। ও কি এমন কিছু দেখেছে যেটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করেনি? মানে? নীরা বিচিত্র ভঙ্গিতে হাসল, বলল, মানেটা খুঁজে বের করার কাজ তো আমার নয়। যার কাজ তাকে বলুন, দেখেন সে পারে কিনা। লাবণী এই হেয়ালি বুঝতে পারল না, তবে বুঝল যে নীরা কার উদ্দেশ্যে কথাটা বলেছে। সারার ভাইকে আজও বাসায় পাওয়া গেল। সৌরভকে দেখে আগের দিনের মতো তার ভ্রু কুঁচকে গেল। সৌরভ দীর্ঘশ্বাস ফেলল। 3 ভাই বোনের আচরণে এত অমিল। সৌরভ বলল, জামিল সাহেব, আপনার সঙ্গে আবারও একটু আলাপ করতে আসলাম। ভদ্রলোক বাধ্য হয়ে বলল, আসুন। সৌরভ আয়েশ করে সোফায় বসতে বসতে বলল, আপনার স্ত্রী বাসায় নেই? জি আছে। তাহলে তাকে বলুন একটু চা কফির ব্যবস্থা করুন। কথা বলতে বলতে গলা ভিজিয়ে নিলাম। ভদ্রলোক উঠে গেল। সৌরভ মিটিমিটি হাসল। যারা অল্পেই বিরক্ত হয় তাদের বিরক্ত করতে ভালোই লাগে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। ভদ্রলোক ফিরে এলেন। এবার তার চেহারায় বিরক্ত ভাব কম। এসে বললেন, চা আসছে, আগেই চায়ের পানি চাপিয়েছিলাম। থ্যাঙ্কস জামিল সাহেব। জামিল সাহেব থ্যাঙ্কসের উত্তরে মাথা নাড়ল, কিছু বলল না। সৌরভ কিছু সময় চুপ থেকে বলল, সেদিন তো আপনার সাথে ভালো করে কথাই হল না, তাই আবার আসতে হল। জামিল সাহেব জোর করে একটু হেসে বলল, কিন্তু আমার তো নতুন করে কিছু বলার নাই। আমি সেদিন যা বলছি আজও তাই বলবো, তার চেয়ে বেশি কম বলবো না। সৌরভ হেসে বলল, আপনি আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মনে হচ্ছে। না না, আপনি থাকুন, চা নাস্তা খান, তাতে আমার আপত্তি নাই। আমার সব আপত্তি ওই সারার ব্যাপারেই। বেশ তো, তাহলে সারা তাবাসসুম প্রসঙ্গ বাদ দিয়ে আপনার সাথে কথা বলি। জামিল সাহেব এবার নড়ে চড়ে বসলেন। সারা বাদে আর কোন ব্যাপারে কথা থাকতে পারে সেটা মনে মনে মিলিয়ে দেখার চেষ্টা করল। সৌরভ বলল, আপনার ছোট বোন নীরার ব্যাপারে কিছু বলুন তো জামিল সাহেব। ভ্রু কুঞ্চিত হল, বলল, নীরার ব্যাপারে কি বলবো? নীরার সাথে সারার সম্পর্ক কেমন ছিল? লিসেন অফিসার, আমাদের সাথে সারার সম্পর্ক একদমই ভালো ছিল না, সেটা আগেও আপনাকে। সৌরভ মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আপনার ব্যাপারটা বাদ দিয়ে বলুন তো, নীরার সাথে সারার সম্পর্ক কেমন ছিল? জামিল সাহেব এই প্রশ্নের উত্তর দিতে একটু বিব্রত বোধ করলেন। আমতা আমতা করে বলল, প্রায় খারাপের মতোই। প্রায় খারাপের মতো ব্যাপারটা কি একটু খুলে বলবেন জামিল সাহেব? চা এসে গেল। শুধু চা না, চায়ের সাথে সুন্দর পিরিচে করে পেস্ট্রি পুডিংও এসেছে। সৌরভ সেসব কিছু ছুঁয়েও দেখে না। চায়ের কাপ তুলে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল, বলুন জামিল সাহেব। জামিল সাহেব দীর্ঘশ্বাস ফেলল, বলল, নীরা মায়ের সাথে থাকে, তাই মাকে দেখার অজুহাতে হোক কিংবা যে কারণেই হোক, সারা চেষ্টা করেছিল নীরার সাথে একটা ভালো সম্পর্ক করতে। কিন্তু নীরার দিক থেকে এবার আর পাত্তা পায়নি। এবার মানে? এর আগেও ফুসলিয়ে ফাসলিয়ে নীরার থেকে বড় অ্যামাউন্ট হাত করেছিল পার্লার করার নাম করে। সেটা কত আগে? জামিল সাহেব একটু ভেবে বলল, এই ধরুন 1.5 বছর আগে। আচ্ছা, তারপর বলুন। কিন্তু টাকা নেয়ার পর শুরু হয় তার ধানাই পানাই। এক পর্যায়ে নীরা টাকা চাইলে আজ না কাল, কাল না পরশু করতে করতে শেষমেশ টাকাটা দিলই না। এদিকে বেহায়ার মতো আবারও টাকা চাইতে এলে মাহিন বলেছিল পুলিশে যাবে।
তারপর নজর দিল মায়ের সম্পত্তির ওপর। মায়ের যেটুকু আছে সেটা নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো যেন। সৌরভ চায়ে চুমুক দিল। চাটা খেতে বেশ হয়েছে। সৌরভ ভেবেছিল সাইফ সাহেব হয়তো অন্য কিছু বলবে যাতে নীরা চরিত্রটা আরেকটু খোলাসা হয়, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তো সেই একই কাহিনী। সৌরভ বলল, আপনার স্ত্রীকে একবার ডাকুন, তার সাথে একবার কথা বলার দরকার। ভদ্রলোক বিরক্ত গলায় বলল, আমি বলছি তাতে কি হচ্ছে না? সৌরভ রুক্ষ গলায় বলল, আপনার স্ত্রীর সঙ্গে আলাদা কথা আছে বলেই তাকে ডাকা হচ্ছে। প্রয়োজনে আপনার বাসায় যারা আছে তাদের সবার সাথে আমাদের কথা বলতে হবে। আমরা চাইলে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখে থানায় তুলে নিয়ে প্রশ্নোত্তর করতে পারতাম। জানেনই তো থানায় প্রশ্নোত্তর পর্ব কিভাবে চলে। তার চেয়ে এখন যেটা হচ্ছে সেটা কি শান্তিপূর্ণভাবে হচ্ছে না? আপনাদের এভাবে ভালো না লাগলে আমরা অন্যভাবে ব্যবস্থা নিব। ভদ্রলোক দমে গেল এই কথায়। অনিচ্ছা সত্ত্বেও ভিতরে চলে গেল স্ত্রীকে ডাকতে। জামিল সাহেবের স্ত্রী ভদ্রমহিলা আর ১০ জন সাধারণ মহিলার মতোই। মেয়েদের স্বভাব হল হড়বড় করে কথা বলা। উনিও ঠিক তেমনি। পুলিশের লোক দেখেও একটুও বিচলিত হয়নি। কথায় কথায় জানা গেছে ননদ সারার সাথে এককালে তার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু খারাপ হয়েছে তখন যখন দেখল যে তার সোনার গহনা পরতে নিয়ে ফেরত দেবার সময় নকল গয়না দিয়েছে। তারপর থেকে এই বাসায় তার এন্ট্রি বন্ধ। নীরার কথা জিজ্ঞেস করলে ভদ্রমহিলা এক বাক্যে বলল, ভীষণ ভালো মেয়ে। না হলে এই যুগে কি আর কেউ অসুস্থ স্বামী নিয়ে থাকে বলুন? তার উপর স্বামীটার বাচ্চা হবে না। বাসায় সৌরভ আরেকজনকে পেল। সে হল জামিল সাহেবের শালা। ভদ্রলোক বোনের বাড়িতে বেড়াতে এসেছে। নিতান্তই ভদ্রগোছের লোক। সৌরভ তাকে দু একটা হালকা পাতলা প্রশ্ন করে ছেড়ে দিল। পরদিন ছিল শুক্রবার। সৌরভ দারোগা সাহেবকে নিয়ে চাঁদপুর গেল জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। গাড়িতে বসে দারোগা সাহেব সৌরভকে জিজ্ঞেস করল, স্যার, আপনার কাকে খুনি মনে হয়? সৌরভ আনমনে বলল, সবাইকে। দারোগা সাহেব বলল, স্যার, আপনার যদি সমস্যা না হয় তাহলে বিষয়টা একটু খুলে বলতেন। সৌরভ কৌতুক করে বলল, কেন, আপনি না অনেক ক্রাইম শো দেখেছেন? তাছাড়া এই লাইনেও তো পাক্কা লোক। দারোগা সাহেব আমতা আমতা করল। সৌরভ বলল, আপনাকে যে খাতাটা দিয়েছিলাম সেটার কোনো সুরাহা করতে পেরেছেন? জি না স্যার, আমার মনে হয় ওই খাতায় কিচ্ছু নাই। ওটা বাচ্চাটা হাবিজাবি কিছু আঁকছে। হুম, ওই খাতাটার প্রতিটি পাতায় ওই নীল রঙের ফুল। এই জিনিসের মিনিং বের করতে পারলেই খুনি অবধি পৌঁছে যাব। দারোগা সাহেব বলল, কি বলছেন স্যার এসব? একটা বাচ্চা ওইভাবে ক্লু দিচ্ছে? এক্স্যাক্টলি। বাচ্চাটা ওই ফুল আঁকতে শুরু করেছে যেদিন আমি নীরাদের বাসায় গিয়েছিলাম। সে এমন কিছু দেখেছে যেটা বারবার প্রকাশ করতে চাইছে। যেহেতু লেখা বোঝানোর মতো ক্ষমতা ওর নেই, তাই ওভাবে বুঝাতে চেষ্টা করছে। স্যার, সেটা কিভাবে বুঝলেন? আমার তো মনে হয় ওই ফুলও কোথাও দেখেছে। ধরেন ম্যাগাজিন বা পত্রিকায়। বাচ্চাদের জন্য অনেক সময়। সৌরভ মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আগে আমার কথা মন দিয়ে শুনুন। বাচ্চাটা লাবণীকে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু যখনই লাবণী ওই ফুল আঁকতে বাধা দিল তখনই সে খেপে গেল। এটার কারণ কি হতে পারে? তাছাড়া প্রথম দিন লাবণীর সাথে যে আচরণ করেছে পরে সেটা চেঞ্জ হয়েছে। স্যার, হতে পারে ওর খালা মানে নীরা নামের ওই ভদ্রমহিলা হয়তো কিছু শিখিয়ে দিয়েছে। আমার সেটা মনে হয় না। এইটাই বাচ্চারা কারো শেখানো কথায় চলে না, তারা তাদের মতো কাজ করে। বরং আমার মনে হয় যে ও এক্সপেক্ট করেছিল যে ওর ড্রয়িং দেখে লাবণী বুঝতে পারবে ও যা বুঝাতে চায়, কিন্তু যখন দেখল লাবণী বুঝছে না তখন খেপে গেল। দারোগা সাহেব বিস্মিত হল সৌরভের এত গভীর ভাবনা দেখে। চাঁদপুর গিয়ে সৌরভ যেসব তথ্য জানল সেসব তথ্য পেজটাকে আরও জটিল করে দিল। জাহাঙ্গীর কবির লোকটা দেশে ফিরেছে, সহায় সম্বল সব হারিয়ে। আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছে। পূর্বের ব্যাড রেকর্ডের কারণে চাকরিতেও সুবিধা করতে পারল না। তাছাড়া যাদের পোলাও খেয়ে অভ্যাস তাদের ভাতে অভ্যস্ত হতে সময় লাগে। অল্প চাকরির টানাপোড়নের সংসারে নাজেহাল অবস্থা। তখন আইডিয়া পেল নতুন বিজনেসের, লোক ঠকানো বিজনেস। এই বিজনেসের সূত্র ধরেই দ্বিতীয় বিয়েটা করতে বাধ্য হয়েছিল জাহাঙ্গীর কবির। মেয়েটার ভাইকে চাকরি দেবার নাম করে টাকা নিয়ে এবং পরবর্তীতে সেই টাকা না দিতে পারায় জোরপূর্বক বিয়ে দেয় এবং দেনমোহর ১০ লাখ টাকার ওসুল ৫ লাখ টাকা। এই ব্যাপারটা সারা তাবাসসুম মেনে নিয়েছিল। কোনো কারণ ছাড়া যে এটা করেনি সেটা স্পষ্ট। হয়তো তার নিজেরও দুর্বলতা আছে।
আরেকটা ব্যাপার জানা গেছে, সেটা হলো জাহাঙ্গীর কবির দ্বিতীয় পক্ষের স্ত্রী বাচ্চাকে নিয়ে সুখী ছিল। এই ব্যাপারটা আশেপাশে প্রায় মানুষই বলেছে। তেমনি আরও একটা কথা, লাবলীদের বিল্ডিংয়ের লোকেরা বলেছে যে সারার সাথে জাহাঙ্গীর কবিরের সম্পর্ক ভালো ছিল না। এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট যে দুটোই জাত শয়তান ছিল, আর এই শয়তানের জন্যই ফেঁসে গেছে। সৌরভ বাড়ি ফিরল সন্ধেবেলা। ফিরে ঝটপট গোসল সেরে নিয়ে একটা বার্গার আর 1 কাপ কফি নিয়ে স্টাডিতে গেল। গত কয়েকদিন ধরে কাজের লোক আসছে না, তাই সৌরভ বাইরের থেকে খাবার এনে খায়। আজ কোনো খাবার অর্ডার করেনি, কারণ লাবণী বলেছে খাবার পাঠাবে। খাবার এলো রাত 10টার দিকে। মুরগির রোস্ট, রেজালা, পোলাও, এত এত জিভে জল আনা খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও সৌরভ খেতে পারল না। বিস্ফোরিত চোখে খাবারের বক্সটা দেখতে লাগল। তারপর ফোন হাতে নিয়ে দারোগা সাহেবের নাম্বারে ফোন করে বলল, কাল সকালে লাবণী আর প্রিয়ন্তীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করুন, বাকিটা পরে জানবেন। কিছু সময় আচ্ছন্নর মতো বসে থেকে সৌরভ নিজেকে ধিক্কার জানাল। যেদিন ভিকটিম খুন হয়েছিল সেদিন শবে বরাতে সরকারি ছুটি ছিল। সেদিন কি করে প্রিয়ন্তী অফিস থেকে ফিরল? শিট! এই ব্যাপার আগে কেন দেখল না খতিয়ে? চোখের সামনে এত এত ক্লু থাকা সত্ত্বেও ও আসল অপরাধীকে দেখতে পেল না। ভাগ্যিস এই নীল ফুলওয়ালা বক্সটা দেখে সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। প্রিয়ন্তী বিস্ফোরিত চোখে কিছু সময় তাকিয়ে রইল। শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করল, আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মানে? আমরা কি করেছি? দারোগা সাহেব বললেন, ম্যাম প্লিজ থানায় চলুন, থানায় গেলেই বুঝতে পারবেন ঘটনা কি। লাবণী পাশে দাঁড়িয়ে প্রিয়ন্তীর এক হাত ধরে ঠকঠক করে কাঁপছে। প্রিয়ন্তী নিজেও ভীতু, তবুও যথেষ্ট সাহস সঞ্চার করে বলল, কিন্তু আমরা কি করেছি? আপনাদের পাশের ফ্ল্যাটের দম্পতিদের মার্ডারের অভিযোগে গ্রেফতার করা হল। প্রিয়ন্তী অবাক গলায় বলল, কি? ম্যাম দেরি করবেন না, চলুন তাড়াতাড়ি। এইটুকু সময়ের মধ্যে লাবণী একটাও কথা বলল না। দাঁড়িয়ে থাকা সময়টুকু প্রিয়ন্তীর হাত ধরেছিল। শেষকালে টলমল পায়ে হেঁটি পুলিশের জিপে উঠল। দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য এক জায়গায় নেওয়া হল। লাবণী তো প্রায় মূর্ছা যাবার মতো অবস্থায়। প্রিয়ন্তী বেশ শক্ত আছে সে তুলনায়। আগেও একবার থানায় এসেছিল বলেই হয়তো ভয় ডর কম। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সৌরভ ঘরে ঢুকল। আজ অনেক দিন পর সৌরভের সাথে প্রিয়ন্তীর দেখা হল। সৌরভ হেসে বলল, কেমন আছো প্রিয়ন্তী? প্রিয়ন্তী দাঁতে দাঁত চেপে বলল, নাটক হচ্ছে, এখানে তুলে এনে এখন জিজ্ঞেস করছো কেমন আছি? সৌরভ হেসে ফেলল, বলল, মেয়েরা এত শক্ত নার্ভের হতে পারে সেটা তোমায় না দেখলে জানতাম না। লাবণী মুখ খুলল, কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া এসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছু ঢুকছে না। সৌরভ লাবণীকে আশ্বস্ত করে বলল, লাবু তুমি রিল্যাক্সে থাকো, আমার বিশ্বাস তুমি এর সাথে জড়িত না, তবুও ডিউটির খাতিরে তোমাকেও এখানে আনা হচ্ছে। প্রিয়ন্তী অধৈর্য গলায় বলল, তোমার কি মনে হচ্ছে যে খুনটা আমরা করেছে? সৌরভ গম্ভীর গলায় বলল, মনে হচ্ছে না, তবে প্রমাণ বলছে যে খুনটা তোমাদের কারোর মাধ্যমে হয়েছে। লাবণী এবার কেঁদে ফেলল শব্দ করে। প্রিয়ন্তী লাবণীর উদ্দেশ্যে বলল, লাবু এসব আজগুবি গল্পে বিশ্বাস করিস না। সৌরভ প্রিয়ন্তীকে বলল, তোমার আমার কথা শুনে মনে হচ্ছে আজগুবি গল্প বানাচ্ছি? প্রিয়ন্তী তার স্বরে চিৎকার করে বলল, তা নয় তো কি, আমরা দুটো মানুষকে খুন করে বাসায় এসে ঘাপটি মেরা বসেছিলাম। আর কেন খুন করেছি? টাকার জন্য? সৌরভ হেসে বলল, বেশি উত্তেজনায় আবার সত্যি কথাগুলো বলে ফেলো না প্রিয়ন্তী। প্রিয়ন্তীর রাগ আরও দ্বিগুণ হল। বলল, তোমাকে আমি দেখে নেব, আত্মীয়ের গোষ্ঠীর তুষ্টি কিভাবে করি সেটা এবার দেখো। সৌরভের চোয়াল শক্ত হল। বলল, প্রথমত আপনি এখন পুলিশ কাস্টাডিতে আছেন, তাই ভুলে যান যে আমি আপনার আত্মীয়। আর দ্বিতীয় কথা হল, শক্তপোক্ত প্রমাণ যা পাওয়া গেছে তাতে মিনিমাম 14 বছরের সাজা কনফার্ম। আর তৃতীয় কথা হল, এত গলাবাজি 1 মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া যাবে। প্রিয়ন্তী রাগে ফুঁসতে লাগল। দারোগা সাহেব তুষালের ড্রয়িং খাতাটা নিয়ে হাজির হল। প্রিয়ন্তী কপাল কুঁচকে তাকিয়ে রইল। সৌরভ খাতাটা এগিয়ে দিয়ে বলল, দেখো তো এই ফুলটা চিনতে পারো কিনা?
তোমার ফেভারিট টপের কথা মনে পড়ছে? প্রিয়ন্তীর মুখের রং পাল্টে গেল মুহূর্তে। লাবণী অস্ফুট স্বরে কিছু একটা বলল, যেটা স্পষ্ট শোনা গেল না। সৌরভ ড্রয়িং খাতাটা বের করে লাবণীর দিকে এগিয়ে দিল। সেই সঙ্গে ফোনের গ্যালারি থেকে একটা ছবি। ছবিটা প্রিয়ন্তীর। পার্পল কালারের উপর নীল ফুলের ছাপা। একদম সেইম ফুল, তুষলেরও আঁকা। লাবণী বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। সৌরভ এরপর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, ২১ তারিখ সারা দেশে সরকারি ছুটি চলছিল। সেখানে তোমার অফিস কি করে চলছিল প্রিয়ন্তী? জোঁকে নুন পড়লে যেমন অবস্থা হয়, প্রিয়ন্তীর অবস্থা ঠিক তেমন হল। গলাবাজি সব বন্ধ হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, অফিসে অন্য কাজ ছিল হয়তো। হুম, পুরো অফিস বন্ধ ছিল, গেট পর্যন্ত খোলা হয়নি। প্রিয়ন্তী ঘামতে শুরু করল। লাবণী অবিশ্বাস্য গলায় বলল, ভাইয়া! সৌরভ সেদিকে ভ্রুক্ষেপ না করে টেবিলের উপর রাখা ল্যাপটপ খুলতে খুলতে বলল, আরেকটা জিনিস দেখাই, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ল্যাপটপে লাবণীদের বিল্ডিংয়ের সামনের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ২১ তারিখ সকালে প্রিয়ন্তী সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছে। কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, তবে অনেকক্ষণ ধরে কথা বলছিল। এরপর সিকিউরিটি গার্ড উঠে কোথাও একটা চলে গেল। সেই সময় প্রিয়ন্তীর হাত থেকে টিস্যু জাতীয় একটা কিছু পড়ে গেলে সেটা তুলছে। এটুকু দেখে দুজনে জিজ্ঞাসু চোখে সৌরভের দিকে তাকাল। সৌরভ বলল, কিছু বুঝতে পারছ না? লাবণী মাথা নেড়ে না বলল। প্রিয়ন্তী মুখে কিছু বলল না, তবে হাতের উল্টো পিঠে কপালের ঘামটুটু মুছে নিল। সৌরভ বলল, ওয়েট, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রিয়ন্তী কথা বলছে সিকিউরিটি গার্ডের সাথে। প্রায় অনেকক্ষণ কথা বলল, খুব বেশি হলে ১০ মিনিট ধরে নিলাম। এই সময়টায় গেট দিয়ে কেউ আসেও নি, যায়ও নি। কিন্তু প্রিয়ন্তী যখন কিছু একটা নিচ থেকে তুলল, তখন দেখা গেল গেট থেকে ময়লার গাড়ি বাইরের দিকে যাচ্ছে। অথচ ২১ তারিখ সকালে সিসিটিভি ফুটেজে তাকে একবারও ঢুকতে দেখা যায়নি। তাহলে সে বের হল কি করে? সৌরভ হেয়ালির সুরে বলল, ২০ তারিখে সে থেকে গেছে। লাবণী বলল, ভাইয়া, সিসি ক্যামেরা বন্ধ করা হয়েছে। সৌরভ বিচিত্র ভঙ্গিতে হেসে প্রিয়ন্তীর দিকে তাকাল। লাবণী প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, ছি আপু। সৌরভ বলল, প্রিয়ন্তী, তুমি কি এবারও মুখ খুলবে না? প্রিয়ন্তী জবাব দিল না। লাবণী মাথা চেপে ধরে বলল, ও মাই গড, শেষ পর্যন্ত আমার আপুই কিনা? কথাটা শেষ করতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। সৌরভ পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, কাম ডাউন লাবণী। লাবণী অনুরোধের সুরে বলল, ভাইয়া প্লিজ, ব্যাপারটা একটু খুলে বলবে তুমি? সৌরভ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, তুমি বলবে নাকি আমি বলবো? প্রিয়ন্তী জবাব না দিয়ে মাথা নিচু করে ফেলল। নিজেকে বাঁচানোর জন্য কোনো শব্দ বলার মতো খুঁজে পাচ্ছে না। সৌরভ বলল, ওকে ফাইন, তোমার কষ্ট আরেকটু কম করি, কারণ এরপর তোমাকে অনেক কিছু বলতে হবে তো। সৌরভ লাবণীর দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা হলো, এই জোড়া খুনের প্ল্যান করা হয়েছে অনেক দিন আগে থেকে, তবে প্ল্যানটা একটু অন্যরকম ছিল সম্ভবত। সারা তাবাস্সুমের সাথে প্রিয়ন্তীর দেখা হয় একটা ইভেন্টে। এই দেখা হওয়াটার ভেতরেও একটা নাটকীয়তা আছে আমার ধারণা মতে। এরপর সারা প্রিয়ন্তীর মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়। সারা সেই বন্ধুত্বের খাতিরে প্রিয়ন্তীর থেকে মোটামুটি অ্যামাউন্টের একটা টাকা নেয়, যেটা সে সবার সাথেই করে। মিষ্টি মিষ্টি কথার জালে আটকে টাকা ধার নিয়ে সেটা আর ফেরত না দেবার ধান্দায়। যাই হোক, এবার টাকাটা ছিল সারাকে ট্র্যাপে ফেলার জন্য ইনভেস্ট করা। ব্যাস, সারা ফেসে গেল, বন্ধুত্ব ছুটে গেল ভালো রকম। তবে একটা ব্যাপারে সারা আটকে গেছিল, সেটা হলো প্রিয়ন্তীর কাছে সারার বিরুদ্ধে কিছু একটা ছিল, খুবই ভয়ঙ্কর কিংবা গুরুত্বপূর্ণ কিছু, যেটা সারা তাবাস্সুমকে দমিয়ে রাখতে পারবে। শুরু হলো সারার ওপর প্রেশার, টাকা দেওয়ার জন্য। এদিকে সারার হাতেও টাকা একদম নেই বললেই চলে, তাই বলল অপেক্ষা করতে। এরপর সারা অন্য চাল চালল। প্রিয়ন্তীকে বলল ওকে একটা কাজে হেল্প করতে, তাহলে টাকা ফেরত দেবে।
প্রিয়ন্তীও সেই কাজে হেল্প করার জন্য এক বাক্যে রাজি হয়ে গেল। প্রিয়ন্তী মাথা নিচু করে কাঁদছে। সৌরভ বলল, এই কাহিনী আমি কাল সারা দিন রাত ভেবে বের করেছি, কিছু ভুল হলে ধরিয়ে দিবে কিন্তু, প্লিজ। প্রিয়ন্তী জবাব না দিয়ে আরও জোরে সোরে কাঁদতে শুরু করল। লাবণী বলল, তারপর? সৌরভ বলল, সারার প্ল্যান ছিল জাহাঙ্গীর কবিরকে মারা, কারণ জাহাঙ্গীর কবির তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সেটেল হবার কথা ভাবছিলেন, সেটা সারা টের পেয়ে যায়, তাই প্রিয়ন্তীকে নিয়ে প্ল্যান করে জাহাঙ্গীর কবিরকে মারার। এক্ষেত্রে প্রিয়ন্তীকে সারার কাছাকাছি থাকতে হবে, তাই কায়দা করে একই বিল্ডিংয়ে বাসা ভাড়া নেয় প্রিয়ন্তী। তবে পাশাপাশি ফ্ল্যাট কাকতালীয়ভাবে হয়ে যায়, এতে অবশ্য ওদের সুবিধা হয়। সারার প্ল্যান হল জাহাঙ্গীর কবিরকে বিষ দিয়ে মেরে ফেলবে, পটাশিয়াম সায়ানাইড, যাতে কেউ ধরতে না পারে। ঠিক মাত্রায় সায়ানাইড যদি শরীরে প্রবেশ করাতে সক্ষম হয়, তবে সাথে সাথে মৃত্যু হলে সেটাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেয়া সম্ভব। কিন্তু জাহাঙ্গীর কবিরের আরেকটা পরিবার থাকার কারণে সারা এই রিস্কটুকু নিজে না নিয়ে প্রিয়ন্তীকে দিয়ে নেয়। কিন্তু প্রিয়ন্তী পটাশিয়াম সায়ানাইড না দিয়ে খাবারের মধ্যে অতি কৌশলে হেমলক দিয়ে দেয়। সারা টেরও পায় না, সে খুশি মনে সালাদ ভেবে হেমলক খেয়ে ফেলে। একসাথে খেলে দুটো আলাদা করা প্রায় অসম্ভব, তাই ধরতেও পারে না। এরপর প্রিয়ন্তী খাবারটুকু তুলে বক্সে নিয়ে আসে, কিন্তু এখানে একটা ছোট ভুল হলো, বাচ্চাটা তখনই ঘুম থেকে জেগেছে। প্রিয়ন্তী নিজের মুখ ঠেকে গিয়েছিল বলে সেটা না দেখলেও ওর জামাটা ভালো করেই দেখেছে। বাচ্চাটা ছবি আঁকতে পারলেও একটা মানুষের অবয়ব ওর পক্ষে আঁকা সম্ভব না, তাই ওর ব্রেইনে ওই জামার ফুলটা গেঁথেছিল বলে ওটা এঁকেছে। লাবণী অস্থির গলায় বলল, ও মাই গড, প্রিয়ন্তী আপু এটা কেন করতে যাবে? মার্ডারের মতো এত জঘন্য কাজ? কারণ প্রিয়ন্তীকে দিয়ে কেউ একজন করিয়েছে এসব। লাবণী বিস্মিত গলায় বলল, কেউ একজন? ওহু, মনে হয় ঠিক বয়ফ্রেন্ডও না। প্রিয়ন্তী পুরোপুরি আত্মকেন্দ্রিক মানুষ। আমার ধারণা ও নিজের সুবিধা অর্থাৎ লোভের জন্য কাজটা করেছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চেকমেট, লিখেছেন সাবিকুন নাহার নিপা। লাবণী অবিশ্বাস্য গলায় বলল, বয়ফ্রেন্ড? সৌরভ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে হেসে বলল, প্রিয়ন্তী, তুমি খুবই স্মার্ট মেয়ে, কিন্তু বুদ্ধিতে যা একটু খাটো। প্রিয়ন্তী চোখ তুলে তাকাল না, হাত পা সমানে কাঁপছে। সৌরভ পানির বোতল সামনে এগিয়ে দিয়ে বলল, ভালো করে গলাটা ভিজিয়ে নাও, এরপর আরও অনেক আশ্চর্য হওয়া বাকি যে তোমার। লাবণী ঘৃণার দৃষ্টিতে বোনের দিকে তাকালো, বলল, ছি আপু, তোমাকে এখন আপু ডাকতেও আমার গা রিরি করছে। সৌরভ লাবণীকে বলল, গল্পের ক্লাইম্যাক্স এখনো বাকি মাই ডিয়ার সুইট সিস্টার, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লাবণী মাথা নিচু করে কাঁদতে লাগল। পুরো ঘটনায় প্রিয়ন্তী ওকে ব্যবহার করেছে এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে ওর। সৌরভ প্রিয়ন্তীকে বলল, প্রিয়ন্তী, তোমার জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে। অ্যাকচুয়ালি তুমি আমাকে এত এত সারপ্রাইজড করেছ যে আমাকেও তার প্রতিদানে তোমাকে সারপ্রাইজ দিতে হচ্ছে। প্রিয়ন্তী মুখ তুলল না, কান্নার দমকে শরীর ফুলে কেঁপে উঠছে বারবার। লাবণী বলল, 1 মিনিট ভাইয়া, যেহেতু ওর বয়ফ্রেন্ড আছে, তাহলে তোমাকে বিয়ে করতে রাজি হলো কেন? সৌরভ শব্দ করে কিছুক্ষণ হাসল, তারপর বলল, এটাও একটা গেম ছিল। একটু ক্লিয়ার করে বলবে ভাইয়া? সৌরভ বলল, সারা যেদিন ফার্স্ট আমাকে দেখে সেদিনই প্রিয়ন্তীকে সবটা খুলে বলে। তারপর প্রিয়ন্তী জায়গামতো খবরটা পাঠালে নতুন করে প্ল্যান করা হয়, আর সেই প্ল্যানে আমাকেও রাখা হয়। কিন্তু একটা গণ্ডগোল করে ফেলে, সেটা হলো সারা আমাকে পার্সোনাল নাম্বারটা দেয়, যেটা আমি কয়েকদিন আগে নিয়েছি, যদিও আমি সেটা তখন ধরতে পারিনি। কিন্তু পরে ব্যাপারটা মাথায় এলো যে সারা কি করে নাম্বারটা পেল, এবং আমার সবচেয়ে বড় মিস্টেকটা হলো সেখানেই। সেই মুহূর্তে আমি যদি হেমলক আর খুনিকে না ভেবে ওই ব্যাপারটা তলিয়ে ভাবতাম, তাহলে এত সাতঘাটের জল খেতে হতো না। কিন্তু আমার ফোকাস একদমই মোবাইলের ব্যাপারে ছিল না। আমি ওটাকে পার্সোনালি নিয়েছি, কারণ সারা আমাকে কিছু এমন কথা বলেছিল। যাকগে, শোনো, আমার মনে হয়, আমার অনুমান বলছে সারা। সৌরভ কথা শেষ করতে পারল না, তার আগেই দারোগা সাহেব এসে বললেন, স্যার, শয়তানটার সব জিনিসপত্র সহ আনা হয়েছে। সৌরভ ভাবলেশহীন গলায় বলল, ওটাকেও এখানে নিয়ে আসো। লাবণীর বুক ডিপডিপ করছে, দরজার দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তী কান্না বন্ধ করলেও চোখ তুলে তাকাচ্ছে না, চোখে মুখে অপরাধবোধ আছে বেশ। ঠিক তখনই দরজার কাছে এসে কেউ একজন দাঁড়াল। সে পুরুষ নয়, একজন মানবী।
লাবণী অস্ফুট স্বরে বলল, নীরাপু। সৌরভ পিছু ফিরে নীরাকে দেখল। এই প্রথম মেয়েটাকে অন্যরকম লাগছে। তার কারণ মেয়েটার মুখ থমথমে, হাসি হাসি চেহারার পরিবর্তে বিধ্বস্ত মুখ। নীরা গুটি গুটি পায়ে ভিতরে এলে সৌরভ চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন আপনি। ঠিক তখনই দারোগা সাহেব শার্টের কলার ধরে নিয়ে এলো খুনিকে। খুনিকে দেখে লাবণীর মূর্ছা যাবার মতো অবস্থা। এটা কি সত্যিই নাকি ভ্রম? মাহিন হেঁটে আসছে, এটা কিভাবে সম্ভব? সৌরভ উঠে গিয়ে মাহিনের কলার ধরে নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, বহুত কাদাবানি খাইয়েছিস লোককে, এবার তোর পালা। প্রিয়ন্তীর পাশের চেয়ারকিতে মাহিনকে জোর করে বসিয়ে দেওয়া হলো। মাহিন রাগে ফুঁসছে বারবার, চোখ মুখ শক্ত করে বলল, অফিসার, আমাকে আটকে রাখা তোমার মতো লোকের পক্ষে সম্ভব না। আমার হাত কত লম্বা সে সম্পর্কে তোমার কোনো আইডিয়াও নেই। সৌরভ শাসিয়ে বলল, রিমান্ড মঞ্জুর হলে তোর লম্বা হাত কেটে ছোট বানানো আমার বাঁ হাতের খেয়াল। সৌরভ লাবণীর দিকে তাকিয়ে বলল, লাবণী, তুমি মুক্ত, তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। লাবণী বলল, কিন্তু ভাইয়া, এরা। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি এই হারামিটার মুখ খোলার ব্যবস্থা করে আসছি। লাবণী উঠে গেল। সৌরভ বলল, নীরা, আপনিও যেতে পারেন। সৌরভ ফিরে এলো 1 ঘণ্টা পর। এসেই বরফ ঠান্ডা 1 গ্লাস পানি খেয়ে নিজেকে ধাতস্থ করল। তারপর বলল, পুরো গল্পটা বলছি এবার। লাবণী নীরা দুইজনই নড়ে চড়ে বসল। প্রিয়ন্তীর সাথে মাহিনের দেখা হয়ে যায় অস্ট্রেলিয়াতে। উল্লেখ্য, সারা আর মাহিনের দেখাও হয় কিন্তু অস্ট্রেলিয়াতে। সেখানে সারা মাহিনের মধ্যে ভালো বন্ধুত্ব জমে ওঠে অল্প সময়েই। সারার ক্যারেক্টারের সবচেয়ে বড় গুণ হল সে অল্পেই মানুষকে পটিয়ে ফেলতে পারে। যাই হোক, সে অস্ট্রেলিয়াতে বেশিদিন টিকতে পারেনি জাহাঙ্গীর কবিরের সমস্যার কারণে, কিন্তু ফিরে এসেও মাহিনের সাথে যোগাযোগ রাখে। এক পর্যায়ে দুজনের অন্তরঙ্গতা বেড়ে যায়, কিন্তু সারা বিবাহিত আর জাহাঙ্গীর কবিরকেও ডিভোর্স দেয়া তার পক্ষে সম্ভব না। তাই কায়দা করে নীরার সাথে মাহিনের বিয়ে দেওয়া হয়। নীরা, আমি কি ঠিক বলছি? নীরা মাথা নেড়ে হ্যাঁ বলল। লাবণী বলল, তারপর? নীরার সাথে বিয়ে হবার পর সারার সাথে যোগাযোগ কন্টিনিউ রাখে মাহিন। মাহিনের দিক থেকে অনুভূতি থাকলেও সারা ওকে শুধুই ইউজ করত নিজের স্বার্থে। এরপর মাহিনের স্ট্রোক হয় এবং ব্যাপারটা নীরার কান পর্যন্ত চলে আসে। নীরা মাঝখানে বলে উঠল, তারপরেরটুকু আমি বলি। বলুন। মাহিনের সাথে সারার সম্পর্কটার ব্যাপারে জানাজানি হলে ভাইয়া আর মার সাথে সারার ঝগড়াঝাটি হয়। আমার তখন এত কিছু ভাববার সময় নেই। আমি তখন মাহিনকে নিয়ে ছুটছি। অনেক ছোটাছুটি করে দেশে ফিরে সিদ্ধান্ত নিলাম এই টপিক এখানেই বন্ধ হোক। আমি চাইছিলাম বাকি জীবন মানুষটার সাথে সংসার করব। কারণ আমার দিক থেকে কেয়ার, ভালোবাসা এসব কিছুই ফেক ছিল না। নীরা ওড়নার আঁচলে চোখ মুছে নিল, তারপর বলল, কিন্তু দেশে ফিরে ওর আচরণে চেঞ্জ হল। আমার উপর শুরু হলো টর্চার। এই টর্চার দিনকে দিন বেড়েই চলছিল। আমি মুক্তি চাইলেও সে মুক্তি দিবে না। শেষমেশ মা এসে পাশে দাঁড়াল। মা আমাকে নিয়ে এলো বাড়িতে, কিন্তু তাতেও রক্ষা হল না। বলল, যতদিন পর্যন্ত সারা ওর টাকা ফেরত না দিবে ততদিন পর্যন্ত ওর সাথেই থাকতে হবে। মূলত সারার সাথে আমাদের ঝামেলাটা সেখানেই। সারা টাকা পয়সার জন্য আমাদের প্রেশার ক্রিয়েট করত। এটা মিথ্যে বলেছিলাম। সৌরভ বলল, প্রিয়ন্তীর সাথেও মাহিনের দেখা হয়েছে অস্ট্রেলিয়াতে। প্রিয়ন্তী পড়তে গিয়েছিল আর মাহিন গিয়েছিল উন্নত চিকিৎসার জন্য। যদিও মাহিন সেই চিকিৎসায় সুস্থ হবার পরও হুইলচেয়ার ব্যবহার করছিল লোকচক্ষুর আড়ালে থাকার জন্য। কারণ লোকচক্ষুর আড়ালে থেকে নিজের কার্যসিদ্ধি উদ্ধার করতে পারবে। লাবণী বলল, কার্যসিদ্ধি? মাহিন ব্ল্যাক সাইডে অবৈধভাবে টাকা ইনকাম করত। নীরা, আপনি কি এই ব্যাপারটা জানতেন? নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ডিটেইল জানতাম না। এর পরের প্রতিটি ঘটনায় মাহিনের সাজানো ছিল। প্রিয়ন্তী, সারার বন্ধুত্ব, বাড়ি ভাড়ার ব্যাপার, এভরিথিং। লাবণী জিজ্ঞেস করল, কিন্তু একটা খটকা আছে ভাইয়া। সারা আর প্রিয়ন্তীর আপর তো সাববেজির মতো সম্পর্ক ছিল। হাতাহাতি, পুলিশ কেস পর্যন্ত গিয়েছিল ব্যাপারটা। ওই যে বললাম সবকিছু প্ল্যান করা ছিল। এটাও মাহিনার প্ল্যান। অ্যাকচুয়ালি ওর প্ল্যান ছিল আমাকে ভাসানো, কিন্তু ব্যাপারটা সাজানো হয়েছিল প্রিয়ন্তীকে দিয়ে। বুঝিনি। সারার সাথে আমার একটা সম্পর্ক ছিল, এখন আর নেই, তাই প্রতিশোধ পরায়ণ হয়ে আমি খুন করেছি।
ব্যাপারটা এইভাবে ঘুরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রিয়ন্তীকে এসব থেকে দূরে রাখার জন্য ঝগড়ার নাটকটা করল। আরেকটু ক্লিয়ার করে বলি, প্রিয়ন্তী আর সারা সবার সামনে ঝগড়া করত এটা বোঝাতে যেন কেউ না ভাবে ওরা দুজন ক্রাইম পার্টনার। কিন্তু মাহিনের সব প্ল্যানে দুটো অপশান থাকে, সেই অনুযায়ী আমাকে না ভাসাতে পারলে নীরাকে ভাসাবে। নীরা চমকে উঠল। সৌরভ বলল, প্রিয়ন্তী সারার সম্পর্ক খারাপ, তাই সবাই প্রিয়ন্তীকে সন্দেহ করলেও পুলিশ সেটা করবে না, কারণ অপরাধী ঘাপটে মেরে থাকা পাবলিক, এত ওপেনলি এসব কেউ করবে না। সেই সুযোগ নিয়েছে মাহিন। কিন্তু সমস্যা হলো, ওই দিন তোমাদের বাসায় আমার রাতে যাওয়ার কথা। সেই প্ল্যান অনুযায়ী প্রিয়ন্তী সারার বাসায় খাবার পাঠিয়েছে, কিন্তু আমি যখন নাখালপাড়ার কাছাকাছি পৌঁছলাম তখন আমার আর্জেন্ট কল আসায় যাওয়া হলো না, তাই প্ল্যান পাল্টে নীরাকে ভাসানোর ব্যবস্থা করা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত নীরাও ওই দিন বাড়ির বাইরে আসেনি। নীরা বলল, আমার একবার সুপারশপে যাওয়ার কথা ছিল। ইয়েস, এখানেই ওদের প্ল্যান ফ্লপ হলো, আর আমাদের অবস্থা হলো খড়ের গাদায় সূচ খোঁজার মতো। প্রিয়ন্তী সব কাজ করে নিজের ওড়না ফেলে এসেছিল, কারণ ও জানত যে আমি যেহেতু আছি সেহেতু ওকে প্রোটেক্ট করবই। খুব সম্ভবত এটা ওর মাথা থেকে বেরিয়েছে। এমন কাঁচা বুদ্ধি মাহিনের হতে পারে না। ক্রাইম শোর মতো ব্যাপারটা, অর্থাৎ এতে ওর দিকে ফোকাস করবে না কেউ। লাবণী অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে, বলল, কিন্তু ভাইয়া হেমলক কোত্থেকে আসলো? সৌরভ বলল, খুনি তো বললই যে তার হাত অনেক লম্বা, আর তুষল বারবার ওই নীলফুল আঁকছিল দেখেও তোমাকে দেখেছে, এই কারণে যেন তুমি সেটার অর্থ বের করো। দ্বিতীয়বার তুমি ওর বাসায় যাওয়ার পর ও তোমাকে বের না করে রেখেছিল, কারণ একটাই, তুমি ওটার অর্থ খুঁজে বের করো। অবশ্য আরও একটা ক্লুও দিয়েছে, সেটা হলো লাস্ট যেদিন ওর সাথে দেখা হয়েছে সেদিন হাতের আঙুলে পুরনো হয়ে যাওয়া অল্প নেইল পলিশের প্রলেপ, যার অর্থ হল এত পরিষ্কার থাকছে মাহিনের জন্যে। সূচিবায়ু ওর না, মাহিনের। নীরা হেসে বলল, আমি কিন্তু ক্লু দিয়েছিলাম অন্যভাবে, কানের দুল একটা ছিল না। সৌরভ বলল, সেটা পরে খেয়াল করেছি। লাবণীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস সেদিন আমি ওই বক্সে খাবার পাঠিয়েছিলাম। আমার ওই বক্স না দেখলে তোমার কেস এত তাড়াতাড়ি সমাধান হতো না। সৌরভ বলল, হ্যাঁ, লাস্ট বাজিমাত তোমরাই করলে। নীরা, আপনি কি শুরু থেকে জানতেন যে মাহিন কাজটা করেছে? কিছুটা সন্দেহ হয়েছিল। আসলে মাহিন অনেকদিন ধরেই সারার ব্যাপারে চুপচাপ ছিল তো, তাই সন্দেহ হচ্ছিল যে বড় কোনো বিপদ আসছে না তো। কিন্তু আমার সন্দেহ আপনাদের উপরই ছিল, কারণ আপনারা সারার মৃত্যু এত স্বাভাবিকভাবে নিয়েছেন। নীরা উদাস হয়ে বলল, আসলে ওর কর্মকাণ্ডে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। সত্যি বলতে সবাই মনে মনে স্বস্তি পেয়েছি যে আর কারো ক্ষতি হবে না অন্তত। মাহিনের মুখ সারা কিভাবে বন্ধ করেছিল সেটাও আপনি জানেন? দীর্ঘশ্বাস ফেলে বলল, তুষলের ব্যাপারটা। ঠিক, তুষল যে মাহিনের ছিলে এটা সারা আমাকেও বলেছে। মাহিনের নাম বলেনি, কিন্তু বলেছে যে একটা অ্যাক্সিডেন্ট আছে লাইফে, তাই এই একটা ব্যাপারে মাহিন দুর্বল ছিল। এই জন্যই তুষলের ক্ষতি হতে দেয়নি সম্ভবত। কি জানি, হতে পারে বাচ্চাটার লাগ ভালো তাই বেঁচে গেছে। নীরা কিছু সময় চুপ করে বলল, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, পারেন। নীরা উঠে গেল। সৌরভের কেন যেন খুব খারাপ লাগছে। হাসি খুশি মেয়েটার সাথে এমন একটা ব্যাপার। লাবণী সৌরভকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। সৌরভ বলল, আমরা কোথায় যাচ্ছি লাবু? একজন ইনভাইট করেছে সেখানে। আচ্ছা, কবজি ডুবিয়ে খাওয়া যাবে তো? হ্যাঁ, একদম। রিকশা নীরাদের বাড়ির সামনে থামতে সৌরভ লাবণীকে জিজ্ঞেস করল, এখানে? লাবণী ঠোঁট টিপে হেসে বলল, নীরা আপু ইনভাইট করেছে। সৌরভ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কেন যেন যেতে ইচ্ছে করছে না। দরজার সামনে এসে কলিং বেল টিপে লাবণী ফিসফিস করে জিজ্ঞেস করল, নীরা আপুকে কেমন লাগে? সৌরভ আতকে উঠে বলল, আর কোনো সুন্দরীদের পাল্লায় পড়ছি না, খুব শিক্ষা পেয়েছি, দুইবার। ঠিক তখনই নীরা দরজা খুলল। লাল পাড়ের সাদা শাড়িতে নীরাকে রাজেশ্বরীর মতো লাগছিল। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।